হ্যালো, কি অবস্থা? আরে বইলো না, খালি প্রবলেম হয়ে যাচ্ছে কয়েকদিন যাবত। কি যে হচ্ছে, ফোন হ্যাং হয়ে গেছিল। যেই ফোন দিয়ে ক্লাস নিচ্ছি ওই ফোন হ্যাং হয়ে গেছিল। এখন ঠিকঠাক করে আবার আসলাম। একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো, ক্লাস শুরু করে দেই। আরেকটা ফোন কিনা লাগবে, ওটা হ্যাং হয়ে গেছিল। নতুন ফোন কিনলাম, তাও যদি হ্যাং হয়ে যায় কেমনে বলো? ইন্টিগ্রেশনের ক্লাস নিব এইটা শুনে ফোনও হ্যাং হয়ে যাচ্ছে। আজকে কঠিন কিছু পড়াবো না, এই আজকের ক্লাসেও কঠিন কিছু পড়াবো না। তোমরা ফোনের মতো হ্যাং হয়ে যাও না। গত ক্লাসে তো খুব সহজ জিনিসগুলো পড়াইছি, মানে একদম একাডেমিক ক্লাস। গত ক্লাসে যা পড়াইছি একদম একাডেমিক ক্লাস, শুধু সূত্রগুলা পড়াইছি এবং একদম সূত্র বসায় ম্যাথ করাইছি। আজকে ক্লাসেও একদমই সহজ সহজ ম্যাথগুলা করাবো। জাস্ট জেড ধরে কিভাবে ম্যাথ করতে হয় এইটার সাথে আজকে আমরা পরিচিত হব। ঠিক আছে, জাস্ট জেড ধরে কিভাবে ম্যাথ করতে হয় এটার সাথে আমরা আজকে জাস্ট পরিচিত হব। বাকি ম্যাথগুলো আগামী 3 ক্লাসেও পড়াবো। ইন্টিগ্রেশন 5 ক্লাসে কভার করব। আজকে ক্লাসে জাস্ট বেসিক জেড ধরে কিভাবে ম্যাথ করতে হয় এটার সাথে আমরা পরিচিত হব। তারপরে ক্লাসে আমরা ধীরে ধীরে একটু কঠিন টাইপে যাব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো শুরু করি। চলো শুরু করে দেই। ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো শুরু করি শুরু করি ফাইন। চলো আমরা আজকে ম্যাথ শুরু করব। ম্যাথ শুরু করার আগে একদমই বেসিক একটু আলোচনা করি। জেড ধরে যেগুলো ম্যাথ করতে হয়, জেড ধরে ম্যাথ করার একটু লজিকটা আলোচনা করি। ঠিক আছে, ওকে চলো। ধরো তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে দিল sin x cos x dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ধরো এটা কিন্তু নর্মালি আমরা অন্য ডিরেক্ট ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো শিখছি, ডিরেক্ট কিন্তু এভাবে গুণাকারে কোনো সূত্র নাই। sin x cos x একসাথে গুণাকারে থাকলে এদেরকে ডিরেক্ট, মানে আমি বলতে চাইতেছি ইন্টিগ্রেশনের গত ক্লাসে আমরা যে সূত্রগুলো শিখছি ডিরেক্ট কোনো সূত্রে এটা পড়ে না। এখন এইটাকে আমি কিভাবে ইন্টিগ্রেশন করব? এখন খেয়াল করে দেখো, তুমি যদি একটু ভালো করে দেখো, এখানে যে ফাংশন দুটো আছে, একটা sin x একটা cos x, আমি এটাকে এইরকম চিন্তা করতে পারি না? একটা হচ্ছে f of x আর একটা হচ্ছে f prime x dx। চিন্তা করে দেখো, এই যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু cos x পাওয়া যায়। sin x এর অন্তরজ হচ্ছে cos x। তার মানে আমি যদি sin x কে মনে মনে f of x ধরি, এই f of x কে অন্তরীকরণ করলে f prime x পাওয়া যায়। এইরকম একটা ফরম্যাট এখানে আছে, তাই না? তো এই ম্যাথটা খুব সহজে করার বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি এই f of x কে যদি z ধরো, এই যে f of x কে তুমি যদি z ধরো, কিরকম দেখো, এখানে যদি তুমি sin x কে z ধরো, sin x কে ধরলাম z, এখন যেইটাকে তুমি z ধরবা, খেয়াল করে দেখো, আমি আগে বোঝাই দিচ্ছি, তুমি বোঝো। এই ফরম্যাটে থাকলে বা এই ধরনের খুব সহজ একটা সুন্দর কিছু থাকলে, এরকম যদি আমি কিছু পাই যে এখানে দুইটা ফাংশন আছে এবং একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়, একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়, তখন আমি এই ফাংশনটাকে z ধরবো। এই যে sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, তো আমি sin x কে z ধরবো। z ধরার পরে এইখানে দুইটাকে অন্তরীকরণ করে দেবো। দেখো লেট আমি একদম বেসিক সহ বোঝাই, তারপরে তুমি যখন বুঝে যাবা তখন তুমি এক লাইনে ম্যাথ করে বলতে পারবা এগুলা। আমি sin x কে, এই ফাংশনটাকে f of x কে, sin x কে z ধরলাম। এখন ধরার পরে কাহিনী হচ্ছে তুমি যেইটাকে z ধরবা সেটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করতেছি তার সাপেক্ষে তুমি যেইটাকে ধরবা, এই যে sin x সমান z ধরছো, এটাকে আবার x এর সাপেক্ষে তুমি অন্তরীকরণ করবা। দেখো তুমি যদি sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো হবে cos x, আর যদি z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো হবে ddx of z। cos sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে cos x, আর z কে অন্তরীকরণ করলে হবে ddx of z। এখন যদি তুমি এইদিকে আর গুণন করে দাও, আর গুণন করে পাঠিয়ে দাও, কি হবে? cos x dx সমান dz। দেখো cos x dx সমান dz, দেখো কি লাভ হয়েছে ভালো করে বুঝো। প্রথম কাজ হচ্ছে, যদি কোনো একটা ইন্টিগ্রেশনে আমি দেখি যে এমন দুইটা ফাংশন আছে যাদের মধ্যে একটাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যায়,
তখন যেই ফাংশনটাকে অন্তরীকরণ করে আরেকটা ফাংশন পাওয়া যায় সেই ফাংশনটাকে আমি জেড ধরবো, এবং ধরার পরে সিস্টেম হচ্ছে বা প্রসেস হচ্ছে সেইটাকে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার ফলে কি লাভ হয়েছে দেখো, এই যে cos x dx, cos x dx এটার ভ্যালু আমি পেয়ে গেছি। দেখো এই যে cos x dx, এই cos x dx এর মান আমি পেয়ে গেছি। দেখো cos x dx এর মান এখান থেকে পেয়ে গেছি, এই যে টোটালটার ভ্যালু cos x dx এর মান আমি পেয়ে গেছি। এখন কি করব দেখো, এখানে মান বসাই দিব। মান বসাইলে কি আসবে, sin x কে ধরছি z, sin x কে ধরছি z, এবং cos x dx এর মান পাইছি dz। দেখো মান পাইলাম কি dz। তাহলে এখন সূত্র কি হবে, z কে আমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, z কে আমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1, 1 প্লাস 1 বাই 2 মানে z স্কোয়ার বাই 2 প্লাস c, z স্কোয়ার বাই 2 প্লাস c, বোঝা গেল z স্কোয়ার x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, z স্কোয়ার বাই 2 প্লাস c মানে 1 বাই 2 সামনে চলে আসবে, 1 বাই 2 সামনে চলে আসবে, আর z এর জায়গায় বসাই দিব z এর মান sin x মানে sin স্কোয়ার x প্লাস c, শেষ। z এর জায়গায় লাস্টে মান বসাই দিব, z কে কি ধরছিলাম, z কি সমান z ধরছিলাম, sin x সমান z ধরছিলাম, sin x সমান z ধরছিলাম, খেয়াল করে দেখো sin x সমান z ধরছিলাম, তাই তো। এই যে z এর জায়গায় মান বসিয়ে দিছি, z এর সাপেক্ষে z কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস 1, এখানে তো পাওয়ার 1, 1 প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 মানে 2, z স্কয়ার ডিভাইড বাই 2, বোঝা গেছে। একদমই বেসিক, একদমই বেসিক জিনিস, একদমই বেসিক জিনিস, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। ওকে, এই তোমরা কে কি কমেন্ট করতেছো বুঝলাম না কিছু, একদমই বেসিক জিনিস, ঠিক আছে। তো হাফ সাইন স্কোয়ার এক্স প্লাস সি, তো আমরা এইভাবে জেড ধরি, আমরা জেড ধরবো কিভাবে, এটা হচ্ছে জেড ধরার টেকনিক। মনে রাখবা তুমি যেই জিনিসটাকে জেড ধরবা ওই পুরা ওই পক্ষটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করে তুমি এই যে যেই ভ্যালুটা পাইছো cos x dx, দেখো এইটা এখানে উপস্থিত, এইটা কিন্তু এইখানে উপস্থিত। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, বোঝা গেল কি হবে। হ্যাঁ ওইভাবে করলেও হবে, আমি এইটা বাই cos a cos b ওইভাবে দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। আমি এটা তোমাকে জেড ধরে করা বুঝাইতেছি, জেড ধরে করা বুঝাইতেছি। অনেকভাবে করা যায়, আরে এই ম্যাথ অনেকভাবে করা যায়, এটা তো আমি জানি, তোমরাও জানো। মানে আমি তোমাকে আগে জেড ধরে কিভাবে ম্যাথ করতে হয় এটার সাথে পরিচয় করাবো আজকের ক্লাসে। এরপরে এই গত ক্লাসে তো দেখাইছি, আবার ইউভি এর সূত্র দিয়েও করা যাবে। তুমি আগে শিখো জেড ধরে ম্যাথ কিভাবে করতে হয়, জেড ধরে ম্যাথ কিভাবে করতে হয়। ওকে ঠিক আছে, ওকে ফাইন, ওকে ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন খেয়াল করে দেখো এই ম্যাথটা কি করব, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। প্রশ্নটা অনেক ছোট, বোঝা যাচ্ছে কিনা। ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এইখানে কাকে জেড ধরবো একটু ভালো করে বুঝো। এখানে ফাংশন কি কি আছে, একটা এক্স একটা এক্স স্কোয়ার, ই কে ধরে তো লাভ নাই। দেখো দুইটা জিনিস আছে, সামনে আছে এক্স, ই এর উপরে পাওয়ার আছে এক্স স্কোয়ার। আমি কাকে জেড ধরবো একটু ভালো করে বুঝো। একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে শুধু এক্স। কাকে ডিফারেন্সিয়েশন করলে কাকে পাওয়া যাবে, দেখো তুমি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি এক্স স্কোয়ার পাবা, পাবা না। কিন্তু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তুমি এক্স পাবা, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তুমি এক্স পাবা। এই জন্য আমি এক্স স্কোয়ারকে জেড ধরবো, এক্স স্কোয়ারকে জেড ধরবো। এখন খেয়াল করে দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 2x dx অফ জেড। তুমি একবারে এই লাইনটা লিখে ফেলবা, 2x dx সমান dz। এই লাইনটা পরীক্ষায় বা কোথাও লেখার দরকার নাই, এই যে এইটা মনে মনে করে ফেলবা। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, জেড কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে ddx অফ জেড। তুমি একবারে মনে মনে এইটা বাদ দিয়ে এই লাইন লিখে ফেলবা। দেখো এই যে এই dx কে দিকে পাঠিয়ে দাও, 2x dx সমান dz। এই লাইন তোমার পরীক্ষায় শুধুমাত্র সময় নষ্ট, জায়গা নষ্ট। এই লাইন পরীক্ষার খাতায় লেখা লাগবে না। তাহলে এখান থেকে কি লেখা যায়, x dx সমান dz বাই 2, x dx সমান dz বাই 2। দেখো কি লাভ হয়েছে খেয়াল করে দেখো। এখন এটা করে কি লাভ হয়েছে খেয়াল করে দেখো, কি লাভ হয়েছে খেয়াল করে দেখো। এই যে x, এই যে dx মান বের হয়ে গেছে। দেখো এই যে x dx এর মান বের হয়ে গেছে। দেখো এক্স স্কোয়ারকে
জেড ধরে অন্তরীকরণ করলে, আমরা তো মনে মনে জানি ইন্টিগ্রেশন পড়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে আগে অন্তরীকরণ খুব ভালো মতো জানতে হবে, তাইলে তুমি মনে মনে বুঝে যাবা এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স আসবে, 2x আসবে, ও ভাগ করে দিলেই তো এক্স থাকতেছে, তাহলে এক্স ডিএক্স এর জায়গায় বসায় দিব ডিজেড বাই 2। দেখো এক্স ডিএক্স এর জায়গায় বসায় দিব, যে এক্স ডিএক্স এর জায়গায় বসায় দিব ডিজেড বাই 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় বসবে জেড, এক্স স্কোয়ারের জায়গায় বসবে জেড। ভালো করে দেখো, আমি আরেকটু এক্সপ্লেন করি এই জিনিসটা, আরেকটু এক্সপ্লেন করে দিই প্রথম টাইপটা। এই যে এক্স ডিএক্স, এক্স ডিএক্স এটার জায়গায় বসাই দিছি ডিজেড বাই 2, এই যে ডিজেড বাই 2, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় বসছে জেড। এখন 1/2 সামনে চলে আসবে, 1/2 সামনে চলে আসবে, থাকবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড এর মান বসাই দিবা। ই টু দি পাওয়ার জেডকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে, কারণ সূত্র কি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স, তাহলে জেড এর সাপেক্ষে ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে। কি হবে, হাফ ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড এর মান কত, জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার, জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। একদমই বেসিক জিনিস পড়াইতেছি, একদমই বেসিক জিনিস, বসে বসে খালি প্র্যাকটিস করো। যারা এগুলো পড়ে ফেলছো তোমরাও প্র্যাকটিস করো, নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। ইন্টিগ্রেশনের ম্যাথ যত সহজ ম্যাথই প্র্যাকটিস করো, তোমার সময়টা জলে যাবে না, পানিতে যাবে না, একটু হলেও আউটপুট পাবা। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, কেউ হেলাফেলা করো না, যত সহজই হোক প্র্যাকটিস করো, সময় নষ্ট হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। খালি বসে বসে প্র্যাকটিস করো, এগুলা সহজ, এটা আমিও জানি তুমিও জানো, তাও প্র্যাকটিস করো। এইটাতে কি করবো দেখো, ওই যে আগেরটার মতো সেম টাইপ, এনে আছে কজ এক্স, এনে আছে সাইন এক্স, কি করবো, এনে কি করবো, কজ এক্স আছে সামনে, সাইন এক্স আছে পাওয়ারে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়। দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন দেখলেই মনে মনে করে ফেলবা। দেখো তাড়াতাড়ি ফিস্ট মানে ফার্স্ট, তোমরা যত ইন্টিগ্রেশন প্র্যাকটিস করবা, সেই ম্যাথগুলো সহজ হোক কঠিন হোক, যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত করতে পারবা। তুমি চোখের পলকে, তুমি যদি অন্তরীকরণ জানো, তুমি জানো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, চোখের পলকে সাইন এক্স জেড ধরো, এক লাইন লিখে ফেলবা, অন্তরীকরণ করলে কজ এক্স ডিএক্স সমান ডিজেড। এই মাঝখানের লাইনটা লিখি নাই, মাঝখানের লাইনটা লিখি নাই, একবারে লিখে ফেলছি, কজ এক্স ডিএক্স সমান ডিজেড। এখন খেয়াল করে দেখো, এই যে কজ এক্স ডিএক্স এর মান কত, এই যে cos x, এই যে dx, এই cos x dx এর জায়গায় বসাই দেব dz, dz-টা পিছনে লিখবা, dz-টা আগে লিখবা না, পিছনে লিখবা। cos x dx এর জায়গায় বসবে dz, e টু দি পাওয়ার sin x, e টু দি পাওয়ার sin x, sin x এর জায়গায় বসবে z, sin x এর জায়গায় বসবে z, e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে z এর সাপেক্ষে e টু দি পাওয়ার z ই থাকবে, z এর মান বসাই দাও, e টু দি পাওয়ার sin x প্লাস c। যে এগুলা পারো তুমিও প্র্যাকটিস করো, আগে করতে পারতা 15 সেকেন্ডে, এখন যেন 10 সেকেন্ডে করতে পারো, এখন যেন 10 সেকেন্ডে করতে পারো। ম্যাথ করলে ইন্টিগ্রেশনের ম্যাথ যত সহজই হোক, যত সহজই হোক প্র্যাকটিস করো, বৈশা বৈশা প্র্যাকটিস করো, বৈশা বৈশা প্র্যাকটিস করো। বি ফলে যাবে না, বি ফলে মূল্য ফেরত, বি ফলে মূল্য ফেরত। হ্যাঁ, এরপরে দেখো এক্স সাইন এক্স স্কোয়ার। আচ্ছা প্রশ্নগুলো কি দেখা যাচ্ছে, এটা বেশি ছোট লাগতেছে আমার কাছে, তোমরা কি প্রশ্নটা দেখে বুঝতে পারো এটা অনেক বেশি ছোট হয়ে গেছে না, নাকি আমি আবার প্রশ্নগুলো লিখে লিখে দিব? না বোঝা তো যায়, বোঝা যায় তো, প্রশ্নগুলো দেখে বোঝা যায়, সমস্যা নেই, হ্যাঁ বোঝা যায়, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এইটা খুবই সহজ, আমিও জানি তুমিও জানো। কি করবা, একটা আছে এক্স, একটা আছে এক্স স্কোয়ার, একটা আছে এনে, কেউ আবার সাইন সহ ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন ধরো না, কেউ সরি জেড ধরো না, কেউ আবার সাইন সহ জেড ধরো না, কারণ তুমি যদি সাইন সহ ধরো, মনে করো সাইন এক্স কে বা সাইন এক্স স্কোয়ার কিছু একটা, তুমি এখানে এক্স স্কোয়ার হোক আর কিছু হোক, সাইন সামথিংকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো হবে কস সামথিং, ধরো এটা জেড ধরলা, এটা জেড ধরলা, কস সামথিং ডিএক্স সমান ডিজেড, এটা হবে। তো কস কি এখানে আছে, কস তো এখানে নাই, এইখানে তো কস নাই, তো তুমি সাইনকে সহ ধরলে তো ধরা খাবা, তাই না? যেটাকে তুমি জেড ধরবা সেইটাকে ডিফারেন্সিয়েশন করে যে জিনিসটা আসবে সেটা এখানে উপস্থিত থাকতে হবে, তখনই আমরা মান বসাইতে পারবো, রাইট? তুমি এমন একটা জিনিসকে জেড ধরবা যেন ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা আসবে সেইটা এখানে আমরা রিপ্লেস করে দিতে পারি। তাহলে কাকে ধরবো, এক্স স্কোয়ারকে, এক্স স্কোয়ারকে জেড ধরবো, ডিফারেন্সিয়েশন করলে 2x dx সমান dz, আমার ভ্যালু দরকার x dx এর ভ্যালু, x dx সমান dz বাই 2। এই যে দেখো x dx, এই যে x, এই যে dx, x dx এর জায়গায় বসায় দিব dz বাই 2, dz বাই 2 sin x স্কোয়ার, sin x স্কোয়ার, x স্কোয়ারের জায়গায় বসবে z, sin z,
সাইন জেড, 1/2 সামনে চলে আসবে, থাকবে ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। সাইন জেডকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস জেড, মাইনাস হাফ কস জেড প্লাস সি, মাইনাস হাফ কস জেড প্লাস সি, মাইনাস হাফ কস জেড প্লাস সি। মান বসায় দেও, জেড এর মান বসাই দাও, মাইনাস হাফ কজ, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি, মাইনাস হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, মাইনাস হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি, মাইনাস হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চলো পরেরটাতে চলো, পরেরটাতে চলো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে 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 ওকে। এরপরে এই কি হইলো, আচ্ছা এরপরেরটা চলো, বিদ্যুৎ গতিতে করতে হবে এগুলা, বিদ্যুৎ গতি। প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ফেলো, এগুলা বিদ্যুৎ গতিতে করে ফেলবো, বিদ্যুৎ গতিতে করে ফেলবো। প্রশ্ন তুলে ফেলো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখন ভাইয়া কি করব, এই যে দেখেন এখানে দুইটা জিনিস আছে, উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স ফাংশন, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখন কি করব, একটু খুঁজো, তুমি যদি অন্তরীকরণ পারো, অন্তরীকরণ যদি তুমি পড়ে থাকো, কোনো কঠিন কিছু হবে না। খেয়াল করে দাও, উপরে আছে এক্স স্কোয়ার, আমরা কি জানি এক্স কিউবকে অন্তরীকরণ করলে কি হয় 3x স্কোয়ার, এক্স কিউবকে অন্তরীকরণ করলে হয় 3x স্কোয়ার। আর নিচে যে আছে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6কে আমি এভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার 6কে আমি এইভাবে লিখতে পারি, তো এক্স টু দি পাওয়ার 6কে আমি এইভাবে লিখতে পারি, এক্স কিউব স্কোয়ার, এক্স কিউবের স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 6কে আমি এইভাবে লিখতে পারি। জাস্ট এতটুক মডিফিকেশন করে ফেললেই কাজ শেষ। এখন যদি তুমি খালি এক্স কিউবকে জেড ধরে ফেলো, এক্স কিউবকে তুমি যদি জেড ধরে ফেলো, অন্তরীকরণ করলে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এই দেখো এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড বাই 3। এই যে কার ভ্যালু চলে আসছে, এক্স স্কোয়ার ডিএক্স, এই যে উপরেরটার ভ্যালু চলে আসছে, এই যে এক্স স্কোয়ার ডিএক্স। দেখো উপরে কি আছে, উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ভ্যালু পেয়ে গেছি। এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড বাই 3, ডিজেড বাই 3। আর নিচে কি হবে 1 মাইনাস এক্স কিউবকে জেড ধরছি, এক্স কিউবকে জেড ধরছি 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে 1/3 সামনে চলে আসবে, 1/3 সামনে চলে আসবে, 1/3 ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। ডিরেক্ট সূত্র পড়ে গেছে, ডিরেক্ট সূত্র পড়ে গেছে, গত ক্লাসে সূত্র লিখে দিছি, ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সরি এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র মনে আছে তো, সূত্র মনে আছে, সূত্র মনে থাকলে ম্যাথ শেষ। ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। সূত্র কি ছিল, সূত্রটা একটু লিখে দেই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ছিল 1/2 এ লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। 1/2 এ লন এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে কি হবে, এইখানে কি হবে, এইখানে হবে 1/3 ইন্টু 1/2 এর মান কত, এর মান হচ্ছে 1, 1 মানে 1 স্কোয়ার, তাহলে 1/2 লন উপরে হবে এ প্লাস এক্স মানে 1 প্লাস জেড, এখানে তো এক্স এর জায়গায় জেড বসবে, 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড প্লাস সি। এটা মুছা দিলাম প্লাস সি। এখন খালি জেড এর মান বসাই দিলে কাজ শেষ, এখন জেড এর মান বসাই দিলে কাজ শেষ। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর জেড এর জায়গায় মান বসাই দাও, জেড এর জায়গায় মান বসাই দাও লন 1 প্লাস জেড, জেড মানে কত 1 প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব প্লাস সি। শেষ। সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে, সূত্র আবার ভুলে যাও না। তুমি জেড ধরলা, সব কিছুই ঠিকঠাক করলা, লাস্টে সূত্র গেলা ভুইলা, তাইলে তো ঝামেলা। সূত্র কিন্তু মনে রাখা লাগবে, সূত্র মনে না রাখলে জেড ধরে বুঝলেও লাভ নাই। ওকে ঠিক আছে, ওকে ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড গুড গুড। এরপরে দেখো এইটা প্রশ্ন তুলে ফেলো, খুবই সহজ ম্যাথ, প্রশ্ন তুলে ফেলো, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। প্রশ্ন তোলো, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 10x। দেখেই বুঝে গেছো, অন্তরীকরণ যারা পারো দেখে বুঝে গেছো, ই টু দি পাওয়ার 10x, 10x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় সেক্স স্কোয়ার এক্স।
10x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় sec স্কয়ার x, আমি z ধরলাম, ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx সমান dz, sec স্কয়ার x dx সমান dz, sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx এর জায়গায় বসায় দিলাম dz, থাকবে শুধু এই দেখো sec স্কয়ার x dx এর জায়গায় বসায় দিলাম dz, থাকবে শুধু e টু দি পাওয়ার 10x, অর্থাৎ e টু দি পাওয়ার 10x কে ধরছি z, e টু দি পাওয়ার z প্লাস c সমান e টু দি পাওয়ার 10x প্লাস c। দেখছো কত সহজ ইন্টিগ্রেশন। চলো 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 দৌড়াই 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 দৌড়াই, e টু দি পাওয়ার 10x প্লাস c হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, হইছে হইছে, এটা এটা শেষ 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 শেষ। ওকে ওকে ওকে, চলো 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 পরের টেপে চলো, পরের টেপে চলো, চলো চলো চলো। এটা কেমনে করবো, এটা কেমনে করবো, এটা কেমনে করবো, দেখো দেখো, ইন্টিগ্রেশন অফ উপরে আছে e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স, e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স, নিচে আছে cos স্কয়ার x e টু দি পাওয়ার x, কাকে z ধরবো, কেমনে কি করবো, কাকে z ধরবো, দেখো cos সহ জীবনেও z ধরবে না, তুমি কখনো এখানে cos সহ z ধরবা না, কারণ cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন সামথিং, মাইনাস সাইন, সাইন কি এখানে আছে, নাই তো, উপরে নিচে কোথাও কি সাইন আছে, কিছু নাই, কাজে তুমি এখানে cos সহ z ধরবে না, তুমি এই যে উপরের এই ফাংশনটা এবং এই ফাংশনটা, নিচে এই ফাংশনটা খুঁজো, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনটা পাওয়া যায়, e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স, আর নিচে আছে x e টু দি পাওয়ার x, এই দুইটার মধ্যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়, দেখো আশা করি বুঝে গেছো, যারা অন্তরীকরণ ভালো করে পড়ছো তারা বুঝে গেছো, x e টু দি পাওয়ার x, এইটাকে z ধরো, অন্তরীকরণ করো, u ddx of v প্লাস v ddx of u ddx of v প্লাস v ddx of u ddx of v প্লাস v ddx of u dx equals to dz। এই দেখো এখান থেকে যদি আমি e টু দি পাওয়ার x কমন নিয়ে নেই, e টু দি পাওয়ার x কমন নিলে 1 প্লাস x dx সমান dz, দেখো কত সুন্দর জিনিস, মান বের হয়ে গেছে, এই যে উপরেরটা হুবহু মান বের হয়ে গেছে, এই যে এইটার মান বের হয়ে গেছে, এখন মান বসাই দিই, দেখো এই পুরাটার জায়গায় কি আসছে, পুরাটার জায়গায় বসাই দেব dz, পুরাটার জায়গায় dz, নিচে কি থাকবে, নিচে থাকবে cos স্কয়ার x e টু দি পাওয়ার x, এটাকে ধরছি z, cos স্কয়ার z, দেখো dz বাই নিচে কি থাকবে cos স্কয়ার z, কত সহজ একটা জিনিস। এখন খেয়াল করে দেখো cos স্কয়ার z মানে কি, cos স্কয়ার 1 বাই cos স্কয়ার z মানে কি, 1 বাই cos স্কয়ার z মানে sec স্কয়ার z, 1 বাই cos স্কয়ার z মানে sec স্কয়ার, সরি sec স্কয়ার z dz, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার dz, sec স্কয়ার x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, এখানে তো z আছে, ইন্টিগ্রেশন কি 10x, মানে এখানে হবে z, এখানে হবে z 10z প্লাস c, 10z প্লাস c, sec স্কয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে 10x, তাহলে z এর সাপেক্ষে করতেছে, এখানে হবে z, z এর মান বসাই দাও 10x e টু দি পাওয়ার x প্লাস c, 10x e টু দি পাওয়ার x প্লাস c, 10x e টু দি পাওয়ার x প্লাস c, বোঝা গেছে, 10x e টু দি পাওয়ার x প্লাস c, বুঝতেছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আরে সবাই পারতেছে, ভেরি গুড, ওকে ঠিক আছে, 10x e টু দি পাওয়ার x প্লাস c। আচ্ছা আগে সহজ থেকেই কঠিনের দিকে যাইতে হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এইগুলা ভালো করে প্র্যাকটিস করে করে তুমি যখন একটু বড় ম্যাথগুলোতে যাবা তখন তোমার কাছে খুব বেশি কঠিন লাগবে না, তখন খুব বেশি কঠিন লাগবে না, এগুলো স্কিপ করে ওখানে চলে গেলেই ঝামেলাটা হবে, এখানে স্কিপ করে ওখানে চলে গেলেই ঝামেলাটা হয়, ঠিক আছে। আচ্ছা এই প্রশ্নটা দেখো, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x, e টু দি পাওয়ার x প্লাস, এই এটা e টু দি পাওয়ার x, এটা e টু দি পাওয়ার x হবে, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস ln x, এটা ভুলে টাইপিং মিস্টেক করছে, e টু দি পাওয়ার x প্লাস ln x, একটু ভালো করে দেখো, আমি প্রশ্নটা আবার এখানে লিখে দিই, প্রশ্নটা হচ্ছে e টু দি পাওয়ার x, এই ভুল লিখছে কি না, ঠিক আছে, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x, আর এটা হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস ln x dx, কাকে কি করব দেখো, এখানে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়, এই যে দেখো এইটাকে তুমি z ধরো, e টু দি পাওয়ার x প্লাস ln x, দেখেই বুঝে যাবা, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x dx সমান dz, দেখো কত সুন্দর জিনিস, এই যে এইটার মান বের হয়ে গেছে, এই যে এইটা এবং dx, দেখো মান পেয়ে গেছি,
মান পেয়ে গেছি, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x। এটা তো দেখেই বোঝা যায়, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x। তাহলে এই যে এইটা এবং ডিএক্স, এটার মান কত? ডিজেড। পুরোটার জায়গায় বসাই দেবো ডিজেড, ডিজেডটা ডানে লিখবো। আর এইটাকে ধরছি জেড, জেড ডিজেড, জেডকে ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, মান বসাই দিই। জেডের জায়গায় কি বসাই দিব? জেডের জায়গায় বসাই দেবো এইটা, এইটা বসাই দিব, তাইলেই কাজ শেষ। কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। শেষ। বলো বুঝছো কিনা, বলো বোঝা গেল কিনা? শেষ। এলা মনে মনে করে ফেলবা, এগুলা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন মনে মনে করে ফেলা যায়। এগুলা দেখবা, মনে মনে মন কলা খাবা, অ্যান্সার লিখে ফেলবা, মনে মনে মন কলা খাবা আর অ্যান্সার লিখে ফেলবা। পারা যাবে? এই বোঝা গেছে? ওকে 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 ভাইয়া, আমার তো বারবার শেষে সি লেখাটা মনে থাকে না। না লিখলে সমস্যা না, ইন্টিগ্রেশন এইগুলা সি না লিখলেও ভুল করবে না, মানে সি না লিখলে তোমার নাম্বার কাটবে না। এই সি না লিখলে এনে নাম্বার তোমার কাটবে না, সমস্যা নেই। এখন দেখো এইটা 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 সূত্র জানতে হবে। প্রথম কথা, ইন্টিগ্রেশনে ভালো হইতে হইলে তোমাকে অন্তরীকরণ খুব ভালো মতো পারা থাকতে হবে এবং সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। যেমন এই ম্যাথটা কেউ যদি সূত্র জানে, সে দেখেই বুঝে যাবে সেক ইনভার্স এক্স। অন্তরীকরণের সূত্র যে জানে দেখেই বুঝে যাবে সেক ইনভার্স এক্স কে জেড ধরা লাগবে, সেক ইনভার্স এক্স কে জেড ধরা লাগবে। কেন সেক ইনভার্স এক্স কে জেড ধরা লাভ কি? সেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x√(x²-1 dx সমান dz। দেখো এই যে মান পাই গেছি। কার মান পাই গেছি? এই যে 1/x√(x²-1 dx। এই দেখো 1/x√(x²-1 dx, এটার মান পেয়ে গেছি কত? dz। তো তুমি খালি সূত্র জানলেই বুঝে যাবা। এই পুরোটা জায়গায় বসাই দিব dz, আর এখানে ধরছি এটাকে z, z⁴। সেক ইনভার্স এক্স কে ধরছি জেড, z⁴, আর বাকি পুরাটা 1/x√(x²-1 dx, পুরাটার ভ্যালু আসছে dz। তাহলে কি হবে? z⁵ x⁴n+1 ডিভাইড বাই n+1 বাই প্লাস সি। x⁴n+1 বাই n+1, পাওয়ার এক বেড়ে যাবে, নিচে এক যোগ হয়ে যাবে, শেষ। মান বসাই দাও। জেড সমান কি ধরছি? সেক ইনভার্স এক্স। তাহলে উত্তর হবে সেক ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। এগুলো এমনভাবে প্র্যাকটিস করবা, কেতাবউদ্দিন স্যারের বই থেকে সকল ম্যাথ প্র্যাকটিস করে ফেলবা। কেতাব স্যারের বই থেকে একদম অনেক কঠিন যেগুলা, মানে ওই যে ওই সম্ভাব্য ধাপসহ ম্যাথগুলো ছাড়া বাকি সবগুলা এত বেশি প্র্যাকটিস করবা যেন এইগুলা দেখলেই অ্যান্সার মনে মনে অটোমেটিক মাথায় চলে আসে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। ওকে 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 চলো এখন সূত্র শিখব। দুইটা সূত্র, ইন্টিগ্রেশন অফ নিচে একটা ফাংশন এফ অফ এক্স, উপরে তার অন্তরজ। সূত্র কি? নিচে একটা ফাংশন থাকবে এবং নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, এফ প্রাইম এক্স মানে নিচের ফাংশনটার প্রথম অন্তরজ। নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, সূত্র কি? সূত্র হচ্ছে লন নিচেরটা, লনের পরে মডুলাস দিই কারণ লনের পরে কোনো নেগেটিভ কিছু হয় না, লন নিচেরটা প্লাস সি, লন নিচেরটা প্লাস সি। নিচেরটা মানে লন এফ অফ এক্স প্লাস সি, লন এফ অফ এক্স প্লাস সি। যেমন এইরকম যদি একটা প্রশ্ন থাকে, এরকম যদি একটা প্রশ্ন থাকে, নিচে সাইন এক্স উপরে কজ এক্স, নিচে সাইন এক্স উপরে কজ এক্স ডিএক্স সমান কি হবে? দেখো এই যে এখানে কি আছে, এই যে সাইন এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় কজ এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় কজ এক্স। তাহলে এটার উত্তর কি হবে? লন সাইন এক্স, লন সাইন এক্স প্লাস সি। দেখো এটা দিয়ে কিন্তু অনেক এমসিকিউ ভর্তি পরীক্ষা আসে, রুয়েট চুয়েট কুয়েটেও এটা দিয়ে সহজ একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। আমি আবার বলতেছি, দেখো সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা। তাইলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, মানে উত্তর হচ্ছে লন নিচেরটা, লন সাইন এক্স। বোঝা গেছে? সূত্র লিখো, সূত্র লিখো, আশা করি সূত্র লেখা হয়েছে।
সূত্র লেখা হয়েছে। এখন খেয়াল করে দেখো এইটা একটু ভালো করে দেখো, এক্স সাইন এক্স, এক্স সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় দেখো তো, এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1 প্লাস কজ এক্স, এক্স প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1 প্লাস কজ এক্স। এই দেখো উপরে 1 প্লাস কজ এক্স, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা মনে মনে এক্স প্লাস সাইন এক্স, এক্সকে অন্তরীকরণ করলে 1, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন, লন নিচেরটা প্লাস সি, শেষ। লন নিচেরটা প্লাস সি, দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় 1 প্লাস কজ এক্স, বোঝা গেল? তো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যে উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। উত্তর কি? উত্তর লন নিচেরটা। আচ্ছা এখন এইটা দেখো, এইটা কি হবে 3 প্লাস 4 কজ এক্স, এইটা দেখে কিন্তু বোঝা যায় না এটা যে সেম টাইপ, দেখে কিন্তু অনেকে বুঝতে পারবে না এটা যে সেম ম্যাথ। কিভাবে বুঝবো? দেখো 3 প্লাস 4 কজ এক্স, 3 প্লাস 4 কজ এক্স, মনে মনে এটা মনে মনে তোমার লেখা লাগবে না। 3 প্লাস 4 কজ এক্স, 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 4 কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -4 সাইন এক্স। ভালো করে বোঝো, 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 4 কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -4 সাইন এক্স। তো আমি যদি এটাকে এইভাবে লিখি, এই যে যদি এইভাবে লিখি, উপরে ছিল শুধু সাইন এক্স, আমি লিখলাম -4 সাইন এক্স এবং সামনে -4 দিয়ে ভাগ করে দিলাম। কোনো সমস্যা আছে? সামনে -4 দিয়ে ভাগ করে দিলাম, -1/4, -1/4। দেখো সামনে -1/4 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 4 সাইন এক্স, -4 নিয়ে আসলাম, -4 কাটাকাটি -1 প্লাস। এতে কি লাভ হয়েছে দেখো, এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। এটা মনে মনে এক লাইনে করে ফেলতে পারবা, এইটা মনে মনেই হয়ে যাবে, এই কাজ মনে মনের কাজ, এটা লিখে লিখে করার কাজ না। দেখো 3 প্লাস 4 কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় -4 সাইন এক্স। তুমি যখন দেখবা উপরে সাইন এক্স আছে, সামনে একটা -4 দেও এবং সামনে -4 দিয়ে ভাগ করে দেও, কোনো ঝামেলা তো নাই। এখন তো মিলে গেছে। এখন কি হবে? সামনে 1/4 যেভাবে আছে এভাবে থাকুক, -1/4 যেভাবে আছে এভাবে থাকুক, এটা লন নিচেরটা। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, উত্তর লন নিচেরটা প্লাস সি, লন নিচেরটা প্লাস সি, শেষ। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরের ফাংশনটা পাওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা, মানে লন এফ অফ এক্স, লন এফ অফ এক্স প্লাস সি, লন এফ অফ এক্স প্লাস সি। বোঝা গেল? বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, হয়ে গেছে। এইটা দেখো, এইটা এইটা কি করবা দেখো, এইটা কি করবা, এইটা কি করবা দেখো, যদি অন্তরীকরণ ভালো মতো পড়ে থাকো এবং প্রচুর প্র্যাকটিস করো, এগুলা তুমি এমসিকিউ এ ডিরেক্ট দেখে বলতে পারবা। লন কজ এক্স, লন কজ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/cos x, কিন্তু cos x তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x, তাহলে -10x, -10x, উপরে আছে শুধু 10x, আমি সামনে একটা মাইনাস দিলাম, এইখানে আরেকটা মাইনাস দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখো ভালো করে বুঝো, লন cos x মনে মনে অন্তরীকরণ করবা, লন x কে অন্তরীকরণ করলে 1/x মানে 1/cos x, cos x তো x না, একে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x মানে -10x, তো উপরে আছে শুধু 10x, আমি সূত্রে ফেলার জন্য এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম। এখন দেখো সামনের মাইনাস যেভাবে সেভাবে থাকলো, সামনে মাইনাস থাকুক, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা, লন, এনে মডুলাস না দিলেও সমস্যা নাই, পরীক্ষায় প্রশ্নে ধরো এমসিকিউতে মডুলাস নাই, তাও উত্তর হবে, কোনো সমস্যা নাই। মডুলাস লনের মধ্যে নেগেটিভ কিছু হয় না, এই জন্য আমরা মডুলাসটা ইউজ করি আর কি, মানে অনেক সময় অপশনে মডুলাস নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? বোঝা গেছে? এগুলো দেখে দেখে পারতেছো তো, এগুলো যদি দেখে দেখেই বলতে না পারো তাইলে কিন্তু বিপদ। দেখা মাত্র অ্যান্সার বলিতে পারিতে হইবে, ওই যে টাকার মধ্যে লেখা থাকে না, চাইবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধিত থাকিবেন, তো এগুলাও দেখা মাত্রই ইহার উত্তরকে মনে মনে করিতে বাধিত থাকিবেন। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা। কিভাবে? e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x, e⁻, এর উপরে তো মাইনাস হবে,
এ ভুলে মাইনাস দেয় নাই। এটা কি প্রশ্নে মাইনাস ছিল না? হ্যাঁ প্রশ্নে মাইনাস ছিল, প্রশ্নে মাইনাস ছিল, এটা মাইনাস হবে, মাঝখানটা মাইনাস হবে। এটা টাইপারে ভুল করছে। প্রশ্নটা হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা, লন নিচেরটা, মাঝখানে মাইনাস হবে, মাঝখানে মাইনাস হবে। এখন এইটা, এটা কি, এটা দেখে কি বোঝা যায় এটা যে এই টাইপের ম্যাথ? আমি তো এখন এই টাইপের ম্যাথগুলো এক সিরিয়ালে পড়াইতেছি, এই জন্য হয়তো দেখে সবাই বুঝে যাচ্ছ যে এইটা এই টাইপের ম্যাথই হবে। বাট এটা যখন পরীক্ষায় আসবে অনেকে দেখে বুঝবেই না, অনেকে দেখে বুঝবেই না এটা যে এই টাইপের ম্যাথ, অনেকেই দেখে বুঝবে না, এটা গ্যারান্টি, অনেকেই দেখে বুঝবে না। দেখো এই যে নিচে যেটা আছে লন, লন sec x প্লাস 10x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/x, 1/sec x প্লাস 10x। কিন্তু sec x তো x না, মানে sec x প্লাস 10x, এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x 10x, 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x। দেখো লন পুরাটাকে মনে মনে x ধরলাম, 1/x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x 10x, 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x। একটা sec x কমন নেও, sec x কমন নেও, থাকবে কি? sec x কমন নিলে থাকবে 10x প্লাস sec x ডিভাইড বাই, আরে নিচে কি থাকবে? sec x প্লাস 10x, sec x প্লাস 10x। দেখো এই যে sec x প্লাস 10x, sec x প্লাস 10x কাটাকাটি, কি থাকতেছে? শুধু sec x, শুধু sec x। দেখো শুধু sec x, এই যে নিচের পুরাটাকে ডিফারেন্সিয়েশন করলে sec x পাওয়া যায়। এই যে নিচের পুরাটাকে, নিচের পুরা এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x, কিন্তু এটা তো x না, আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিছি, sec x কমন নিছি, কাটা, শুধু sec x। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর কি? লন নিচেরটা। এই ম্যাথটা পরীক্ষা আসলে অনেকেই বুঝবে না। এখন আমি একই টাইপে করাচ্ছি, এই জন্য সবাই বুঝে যাচ্ছে, আরে এটা তো এই টাইপেরই হবে, এই টাইপের মধ্যে তো আর অন্য টাইপ ঢুকবে না। পরীক্ষায় যখন পরীক্ষায় কীভাবে টাইপ লেখা থাকবে, কোন ম্যাথ কোত্থেকে আসছে এগুলো কি লেখা থাকবে যে এটা অমুক অধ্যায়ের অমুক টাইপের ম্যাথ। বোঝা গেছে? বোঝা গেল কি? হ্যাঁ, ওকে 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 ঠিক আছে। ওকে, সহজ টাইপগুলো খুব ভালো করে পড়বা, পরীক্ষায় যে এরকম একটা দিয়ে দিবে, পরে যখন পরের বছর উদ্ভাসের সলিউশন দেখবা তখন নিজে নিজে কপাল থাপড়াইবা, তখন ভাববা যে কি সর্বনাশটা করে আসছি রে, এই ম্যাথ তো পারি নাই। আচ্ছা ওকে ফাইন। দেখো এই ম্যাথটা নতুন আরেকটা সূত্র, নতুন আরেকটা সূত্র। সূত্র কি? যদি এরকম থাকে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, ভালো কথা, ভালো কথা, কিন্তু নিচেরটার উপরে একটা রুট ওভার থাকে, নিচেরটার উপরে একটা কি থাকে? রুট ওভার থাকে। তো একটা সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা, 2 রুট ওভার অফ নিচেরটা, নিচেরটা মানে হর, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়, এবং সাইন এক্স এর উপর একটা রুট আছে, 2 রুট নিচেরটা। উপরে মানে লব, নিচে মানে হর। এই হর লব ইংলিশ কি জানি না, ইংলিশ ভার্সনের কেউ থাকলে তো ভাববে এগুলো কি বলতেছে। আচ্ছা উপরে নিচে বুঝবে, আপ ডাউন, আপ ডাউন নাকি? এই লব হর ইংলিশ কি জানি না, লব হর ইংলিশ জানি কি, এলে তো বই লেখা এলাইছি। আচ্ছা ঠিক আছে, তো এইরকম যদি ফরম্যাট দেখো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তবে নিচেরটা রুটের মধ্যে আছে, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা, ঠিক আছে? ওকে ঠিক আছে। আপন অর ডাউন মেবি, আমি নিজেও জানি না। নমিনেটর, ডিনোমিনেটর, এরকম নাম তো জীবনেও শুনছি না। ইংরেজি খুবই দুর্বল, হ্যাঁ ইংরেজি খুবই দুর্বল। এইটা কি আগের ম্যাচ চলে গেল নাকি? না এটা তো করছি। হ্যাঁ এইটা, এইটা দেখো দেখো দেখো, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলো,
তাড়াতাড়ি তুলো। রুটের মধ্যে যেটা আছে দেখো, রুটের মধ্যে কি আছে, 1 প্লাস লন এক্স। 1 প্লাস লন এক্সকে অন্তরীকরণ করলে 1 কে করলে 0, লন এক্সকে করলে 1/x, লন এক্সকে করলে 1/x। এখন খেয়াল করে দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, নিচে যে এক্স আছে, নিচে এক্সটাকে উপরে পাঠাই দিই, সমস্যা আছে? এই যে নিচে এক্স আছে, 1/x রুট ওভার অফ 1 প্লাস লন এক্স। রুটের মধ্যে যেটা আছে সেইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। তো 1/x তো এখানে আছে, এই যে নিচে 1/x, এই যে এটাকে তুমি এভাবে লিখতে পারো 1/x নিচে রুট ওভার অফ 1 প্লাস লন এক্স ডিএক্স। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তবে নিচেরটা একটা রুটের মধ্যে আছে, নিচেরটা একটা রুটের মধ্যে আছে, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা। শেষ। দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। এখানে তুমি ডিরেক্ট এই লাইন থেকে এটা অ্যান্সার লিখবা, তুমি এখান থেকে ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিবা। তোমার এভাবে ভাঙার দরকার নাই, আমি তোমার বোঝানোর জন্য ভাঙাইলাম যে 1/x এখানে আছে, এই যে 1/x, এই যে 1/x। তুমি ডিরেক্ট এখান থেকে এটা লিখবা, তোমার এইভাবে দেখানোর দরকার নাই। তুমি তো স্যাররে বুঝাইতে চাইতেছো না, তোমার কাজ বুয়েটের টিচারকে বোঝানো না, রুয়েট চুয়েট কুয়েটের টিচারকে বোঝানো না। এমসিকিউতে আসবে এগুলো এমসিকিউতে আসবে, তোমার বোঝানোর দরকার নাই। তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে অ্যান্সার লিখবা, ডিরেক্ট অ্যান্সার লিখবা। বোঝা গেল? ওকে ওকে। দেখো এইটা সেম 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 সেম, ভালো মতো প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ধরা খাবা। এই যে দেখো 1/cos স্কয়ার এক্স, 1/cos স্কয়ার এক্স মানে হচ্ছে sec স্কয়ার এক্স, 1/cos স্কয়ার এক্স মানে sec স্কয়ার এক্স। এখন রুটের মধ্যে যেটা আছে দেখো, রুটের মধ্যে কি আছে, tan x - 1, রুটের মধ্যে আছে tan x - 1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার এক্স। দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা। ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, টেন এক্স মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, রুটের মধ্যে আছে 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা। ফাইন ফাইন ফাইন, চলো চলো চলো। আচ্ছা ওই টাইপগুলো শেষ, ওই টাইপগুলো শেষ। এখন আমরা নতুন টাইপে যাব। দেখো নতুন টাইপে যাব। নতুন টাইপ বলতে গিয়ে এগুলো খুবই সহজ জিনিস, আমি একটা করে দিব, একটা করে পরীক্ষা দিব। গত ক্লাসে মনে আছে, গত ক্লাসে sin টু দি পাওয়ার 4x এটার ইন্টিগ্রেশনটা আমি করে দিছিলাম, এবং cos টু দি পাওয়ার 4x এটা ইন্টিগ্রেশনটা বাড়ির কাজ দিছিলাম। sin টু দি পাওয়ার 4xটা আমি করে দিছিলাম, cos টু দি পাওয়ার 4xটা বাড়ির কাজ দিছিলাম, তাই তো? আচ্ছা এখন আজকে আমরা sin কিউব করে দিব, cos কিউব বাড়ির কাজ দিব, sin টু দি পাওয়ার 5 করে দিব, cos টু দি পাওয়ার 5 বাড়ির কাজ দিব, tan কিউব করে দিব, cot কিউব বাড়ির কাজ দিব। একটা করে করবো, একটা করে বাড়ির কাজ দিব। দেখো এই ম্যাথগুলা cos কিউব বা sin কিউব ডিরেক্ট ত্রিকোণমিতির সূত্র দিয়েও করা যায়। তুমি ডিরেক্ট ত্রিকোণমিতির সূত্র দিয়েও করতে পারবা, কারণ sin কিউবের সূত্র আছে। বাট আমরা ত্রিকোণমিতির সূত্র দিয়ে না করে জেড ধরে করব, কারণ আলটিমেটলি আমাদের লাস্টে প্রায় যত ম্যাথ আসে সব জেড দিয়েই করা লাগে। ত্রিকোণমিতির সূত্র দিয়ে পরীক্ষায় খুব বেশি ম্যাথ আসে না। তুমি চাইলে এই ম্যাথটা ত্রিকোণমিতির সূত্র দিয়েও করতে পারো, জেড ধরেও করতে পারো। কিভাবে করব দেখো, এই যে sin কিউব এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি sin স্কয়ার এক্স sin এক্স ডিএক্স। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিউব আছে, আমি sin স্কয়ার এক্স দিলাম, sin এক্স দিলাম। এখন দেখো sin স্কয়ার এক্সের জায়গায় কি বসানো যায়? sin স্কয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার এক্স, 1 মাইনাস cos স্কয়ার এক্স sin এক্স ডিএক্স। এখন এই লাইনে আসার পরে অলরেডি তুমি বুঝে গেছো কি করতে হবে। শেষ। কি করতে হবে? দুইটা ফাংশন কি কি পাইছো, একটা sin x একটা cos x, একটা sin x একটা cos x। কাকে z ধরবো? ডিরেক্ট cos x কে z ধরবো। cos x কে যদি আমি z ধরি, ভালো মতো বুঝো, sin x কে অন্তরীকরণ করলেও cos x পাওয়া যায়, cos x কে অন্তরীকরণ করলেও sin x পাওয়া যায়। কথা কিন্তু সত্য, পাওয়া কিন্তু যায়। বাট এখানে cos x কে তুমি যদি z ধরো, ডিরেক্ট অন্তরীকরণ করলে sin x dx চলে আসবে, sin x dx সমান dz। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x dx। তো আমার দরকার হচ্ছে sin x dx এর ভ্যালু। এই দেখো এই যে sin x dx এর ভ্যালু, মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস ডিজেড। তাহলে এটার জায়গায় আমরা কি বসাই দিব? মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে, এখানে বসিয়ে দিলাম ডিজেড। 1 মাইনাস cos স্কয়ার, cos x এর জায়গায় z, 1 মাইনাস z স্কয়ার। শেষ।
দেখো এই ম্যাথটাতে তুমি যদি সাইন এক্স কে জেড ধরতা আসতো কি কজ এক্স ডিএক্স। কজ এক্স ডিএক্স কে এনে হুবহু আছে কোথাও? তুমি ভালো করে বোঝো কোনটাকে জেড ধরতেছি এটা বলে দিবে ম্যাথ, কোনটাতে ম্যাথটা সহজ হচ্ছে, কোনটাকে জেড ধরলে ম্যাথটা সহজ হচ্ছে সেটা তোমাকে বলে দিবে কাকে জেড ধরতে হবে। তুমি কজ এক্স কে জেড ধরছো, সুন্দর মতো সাইন এক্স ডিএক্স এর মান চলে আসছে যেটা এখানে উপস্থিত, এটা প্রেজেন্ট। আর তুমি যদি সাইন এক্স কে জেড ধরতা আসতো কজ এক্স ডিএক্স। কজ এক্স ডিএক্স এর মান কি এখানে ডিরেক্ট কোথাও আছে? আছে নাই। কাজে কাকে জেড ধরতে হবে এটা তোমাকে বলে দিবে সময়, সময় প্রেজেন্ট, তোমাকে কে প্রেজেন্ট আছে এখানে, কে প্রেজেন্ট আছে সে তোমাকে বলে দিবে। এবং এটা তো বাচ্চাদের কাজ, এইটা বাচ্চাদের কাজ। মাইনাস সামনে থাকলো এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি হ্যাঁ এই হ্যাঁ এস, আচ্ছা এই কি কিছুই করা লাগবে না, ডিরেক্ট করে ফেলি। দেখো ডিরেক্ট, এটা তো ডিরেক্ট হয়ে যাবে। 1 মাইনাস জেড স্কোয়ার, 1কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাসটা মাইনাসের মধ্যে থাকুক, 1কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু জেড, মাইনাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3, জেড কিউব বাই 3 প্লাস সি। জেড এর মান বসাই দিবা, কাজ শেষ। জেড এর মান বসাই দিবা, কাজ শেষ। দেখো 1 দুইটার সাথে তো আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া যায় তাই না? 1 ডিজেড মানে শুধু ডিজেড, শুধু ডিজেডকে ইন্টিগ্রেশন করলে হবে জেড, আর মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে জেড টু দি পাওয়ার 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1। জেড এর মানটা বসাই দিবা, জেড এর জায়গায় কি বসবে? কজ এক্স, জেড এর জায়গায় কজ এক্স বসবে, কাজ শেষ। গত ক্লাসে সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 পড়াইছি, এখন করে দিলাম সাইন কিউব এক্স। তুমি আর কিভাবে এইচ ডাব্লিউ করবা কি কস কিউব এক্স, কস কিউব এক্স নিজে করবা, কস কিউব এক্স ডিএক্স নিজে প্র্যাকটিস করবা, কস কিউব এক্স ডিএক্স নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা এইখানে সাইন কিউব এক্সে আমি কস এক্সকে জেড ধরছি, কস কিউব এক্সকে সাইন এক্সকে জেড ধরতে হবে। কেন? সময়ের প্রয়োজনে তোমাকে বলে দেবে। আচ্ছা দাঁড়াও এটা যদি দেখাই যে কেন ওইখানে সাইন এক্সকে ধরতে হয়। সাইন কিউব এক্সের বেলায় কস এক্সকে জেড ধরছি, কস কিউব এক্সের বেলায় সাইন এক্সকে জেড ধরবো। এইটা মুখস্থ কিছু না, অনেক নিয়ম আছে মুখস্থ নিয়ম, হ্যাঁ অনেকগুলা মুখস্থ করতে হয়, তবে এইগুলা মুখস্থ করার দরকার নাই। ইন্টিগ্রেশনে অনেক নিয়ম মুখস্থ রাখা লাগবে, এটা সত্যি, কিন্তু এই সহজ জিনিসগুলো কখনো মুখস্থ করবো না। এগুলো তুমি বুঝবা, তুমি ম্যাথের সাথে কথা বলবা যে কেন কস এক্সকেই জেড ধরলাম, সাইন এক্সকে ধরলে কি সমস্যা হইতো, এই জিনিসটা তুমি যখন ফিল করতে পারবা আশা করা যায় মুখস্থ করা লাগবে না এবং পরীক্ষায় পারবা। দেখো কস কিউব এক্স, ধরো কস কিউব এক্স, এটা বাড়ির কাজ দেবো ভাবছিলাম, কস কিউব এক্স বাড়ির কাজ দেবো ভাবছিলাম, বাট চলো একটু দেখি যে কেন এখানে, মানে এটা মুখস্থ করার কিছু না, এটা তো মুখস্থ করার কিছু না। দেখো কস কিউব এক্স এটাকে কি লেখা যায়? কস স্কয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। কস স্কয়ার এক্সের জায়গায় কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। তাহলে এখানে কি করবো? কোনটাকে জেড ধরবো? সাইন এক্স কে জেড ধরবো। কেন? এই যে দেখো এখানে আমার ডিরেক্ট কজ এক্স ডিএক্স উপস্থিত। তাহলে তুমি যদি সাইন এক্স কে জেড ধরো, সাইন এক্স কে যদি জেড ধরো, ডিফারেন্সিয়েশন করলেই চলে আসবে কজ এক্স ডিএক্স সমান ডিজেড, কজ এক্স ডিএক্স সমান ডিজেড। এই যে দেখো কজ এক্স ডিএক্স সমান ডিজেড। কাজে এইখানে এই কোনটাকে কি ধরতে হবে এইগুলা নিয়ে কোনো প্যারা খাওয়ার আপাতত এই ম্যাথগুলাতে নাই। 1 মাইনাস জেড স্কোয়ার, এটার মান কি? ডিজেড। শেষ। কি হবে? জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। জেড এর জায়গায় সাইন এক্স বসাই দিবা, জেড এর জায়গায় সাইন এক্স বসাই দিবা। কাজে এখানে এগুলাতে মনে রাখার বা মুখস্থ করার কোনো লজিক নাই, কোনো লজিক নাই, ঠিক আছে? এগুলা তোমাকে প্রশ্ন বলবে, প্রশ্নে কি আছে, সরি প্রশ্ন না মানে ম্যাথে এখানে কি আছে সেটা তোমাকে বলে দিবে, কি ধরতে হবে, কি ধরতে হবে সেটা তোমাকে বলে দিবে। তোমার প্রশ্নে ডাটা কি আছে সেইটা তোমাকে বলবে যদি তুমি খালি একটু বোঝো। সামান্য একটু ডিফারেন্সিয়েশনের লজিক, যদিও ডিফারেন্সিয়েশনটা তোমাকে কিন্তু মাস্ট ভালো করে পড়া থাকতে হবে, সামান্য লজিক দিয়ে হবে না, তাহলে অনেক কিছুই করতে পারবে না। আচ্ছা ইন্টিগ্রেশনের করতে হলে ডিফারেন্সিয়েশনের উপর ভালো দখল থাকতে হবে, ভালো দখল থাকতে হবে। টেন কিউব এক্স এটা করে দিচ্ছি, কট কিউব এক্স বাড়ির কাজ। কি করব? টেন স্কোয়ার এক্স টেন এক্স ডিএক্স। কি হবে? টেন স্কোয়ার এক্স মানে কি? সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। দেখো টেন এক্স এর সূত্র হচ্ছে টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। এখন দেখো এখানে কি কোনো কিছু মুখস্থ করার আছে? না। কি করব? কাকে জেড ধরবো বলো তো? কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? সেক্স স্কোয়ার এক্স কে? না,
সেক স্কোয়ার এক্স কে জেড ধরে কি লাভ, সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে সেটা কি এখানে উপস্থিত আছে? নাই তো, নাই তো। সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি টেন এক্স আসে? আসে না তো। তাহলে কাকে জেড ধরবো? আগের দুইটা ম্যাথে এইখানে যা ছিল এটাকে জেড ধরছি, ডিরেক্ট এইটার মান চলে আসছে, এইটার মান চলে আসছিল। এখন কি হবে এইভাবে করলে? না। কারণ কি, তুমি এইখানে যদি এটাকে জেড ধরো জীবনেও টেন এক্স আসবে না, বরঞ্চ কি করতে হবে, টেন এক্স কে জেড ধরতে হবে। টেন এক্স কে তুমি যদি জেড ধরো, টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো কি আসবে? ও আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে বসানো যাবে না, ওয়েট একটু ভুল হয়ে গেছে, এইখানে বসানো যাবে না, এখানে বসালে তো মান বসানো যাবে না, আগে গুণ করে দাও, আগে গুণ করে দাও, সরি আগে গুণটা করে দাও, নাহলে তো মান বসানো যাবে না। সেক স্কোয়ার এক্স টেন এক্স মাইনাস টেন এক্স, মাইনাস টেন এক্স, হ্যাঁ মাইনাস টেন এক্স, আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিই, ডিএক্স মাইনাস টেন এক্স, আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, এখন হয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এই কাজটা করে নিবা, আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো, মানে এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিছি, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিছি, এখন মান করে এই করে ফেলো। দেখো এখন খুব সহজ হয়ে গেছে, আগের লাইনে তো করা যাবে না, আগের লাইনে তো মান বসানো যাবে না। এখন যদি তুমি এখানে টেন এক্স কে জেড ধরো, সেক স্কোয়ার এক্স ডিএক্স চলে আসছে, দেখো এই যে, এই যে টেন এক্স কে তুমি যদি জেড ধরো, ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। এই যে দেখো এখানে বসাই দিই, যে এখানে কি হবে, এটা কি হয়ে যাবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিজেড, আর টেন এক্স কে ধরছি জেড, আর এটা তো ডিএক্স সূত্র পড়ে গেছে। টেন এক্স ইন্টিগ্রেশন কি, লন সেক এক্স, টেন এক্স ইন্টিগ্রেশন হচ্ছে লন সেক এক্স, মনে আছে তো? টেন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে লন সেক এক্স। এখন জেড ডিজেড, জেড ডিজেড, জেড ডিজেড কে ইন্টিগ্রেশন করলে হবে জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু, জেড এর জায়গায় কি বসাই দিবা, টেন এক্স বসাই দিবা, জেড এর জায়গায় টেন এক্স বসাই দাও, জেড এর জায়গায় টেন এক্স বসাই দাও, জেড এর জায়গায় টেন এক্স বসাই দাও, শেষ। জেড এর জায়গায় টেন এক্স বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দাও, ঠিক আছে? ওকে, তাহলে কট কিউব এক্স, নিচ যাইতে বাড়ির কাজ করো, লিখো বাড়ির কাজ, এস ডাব্লিউ কট কিউব এক্স ডিএক্স, এস ডাব্লিউ কট কিউব এক্স কট কিউব এক্স ডিএক্স, বাড়ির কাজ, ঠিক আছে? ওকে, এরপরে এরপরে টেন টু দি পাওয়ার ফোর এক্স, টেন টু দি পাওয়ার ফোর এক্স, এটাকে কেমনে করবো, টেন টু দি পাওয়ার ফোর এক্স, দেখো এটা করে দিচ্ছি, কট টু দি পাওয়ার ফোর এক্স থাকবে বাড়ির কাজ, এটা হুবহু সেমই, এটা বাড়ির কাজ দিয়ে দিলে হয়, বাড়ির কাজ দিয়ে দিলেও হয়, হুবহু সেমই। আচ্ছা দেখো এটা কি করবা, এটা করবা তুমি টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স ডিএক্স, টেন স্কোয়ার এক্স, একটা টেন স্কোয়ার এক্সকে ভাঙাও, একটা টেন স্কোয়ার এক্স থেকে কি বসানো যায়, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, টেন স্কোয়ার এক্স ডিএক্স, আলাদা করে ফেলো, সেক স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ডিএক্স, মাইনাস টেন স্কোয়ার এক্স ডিএক্স। এখন এইখানে টেন স্কোয়ার এক্স ডিএক্স, এই যে সেক স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আলাদা ইন্টিগ্রেশন নিলাম, মাইনাস টেন স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এখন খেয়াল করে দেখো টেন স্কোয়ার এক্সের জায়গায় কি বসানো যায়, এইখানে এই যে টেন স্কোয়ার এক্সের জায়গায় কি বসানো যায়, টেন স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, টেন স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, রাইট, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এখন এটাকেও আলাদা করে ফেলা যায়, এইটাকেও আলাদা করে ফেলা যায়, এটাকে আলাদা করে ফেললে কি হবে, মাইনাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ডিএক্স, মানে শুধু ডিএক্স, মাইনাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস ডিএক্স, ঠিক আছে? সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে টেন এক্স প্লাস ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স প্লাস সি, টেন স্কোয়ার এক্স সরি সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ারের ইন্টিগ্রাল হচ্ছে টেন এক্স, ডিএক্সে করলে এক্স প্লাস সি,
মানে এইটাকে করতে হবে, এটাকে কেমনে করবো, আরেক জায়গায় করে এনে অ্যান্সার বসাই দিই, আরেক জায়গায় করে এনে অ্যান্সার বসাই দিই। কেমনে কি করবো দেখো, কোনটাকে কি ধরবো, sec x কে ধরলে তো লাভ নাই, কারণ sec x এর ডিফারেন্সিয়াল হচ্ছে, sec x এর অন্তরজ হচ্ছে sec x ইন্টু tan x, ঝামেলা। এই যে তুমি যদি শুধু tan x কে z ধরো, দেখো শুধু tan x কে যদি z ধরো, sec স্কয়ার x dx সমান dz, এই দেখো sec স্কয়ার x dx সমান dz, তাহলে এইটার জায়গায় বসবে dz, আর tan স্কয়ার x মানে কি z স্কয়ার, এই দেখো tan স্কয়ার x, tan x কে তুমি যদি z ধরো তাহলে এটা হয়ে যাবে z স্কয়ার, আর sec স্কয়ার x dx মানে dz, তাহলে এটা হয়ে যাবে z স্কয়ার dz, z স্কয়ার dz। ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে হবে z কিউব বাই 3, z কিউব বাই 3, z কিউব বাই 3 মানে কি, z কিউবের জায়গায় বসাই দাও tan কিউব x, tan কিউব x বাই 3, tan কিউব x বাই 3। tan কিউব x বাই 3, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে নাকি? ওকে, cot কিউব x বাড়ির কাজ, সরি cot টু দি পাওয়ার 4x, cot টু দি পাওয়ার 4x বাড়ির কাজ, cot টু দি পাওয়ার 4x বাড়ির কাজ, এখানে এইটা SW, এখানে এইটা SW, এখানে তো এটা করেই দিছি। আচ্ছা, sin টু দি পাওয়ার 5, এই কই গেল, হ্যাঁ sin টু দি পাওয়ার 5x, দেখো sin টু দি পাওয়ার 5x, ও আচ্ছা আগে আরো বাড়ির কাজ দিয়ে দিই, দাঁড়াও sec টু দি পাওয়ার 4x বাড়ির কাজ দেই, বাড়ির কাজ sec টু দি পাওয়ার 4x cosec টু দি পাওয়ার 4x, এগুলো করো, কই লিখি বাড়ির কাজ, কই লিখি বাড়ির কাজ, লেখো বাড়ির কাজ sec টু দি পাওয়ার 4x dx cosec টু দি পাওয়ার 4x dx, এগুলো বাড়ির কাজ। cot টু দি পাওয়ার 4x sec টু দি পাওয়ার 4x cosec টু দি পাওয়ার 4x, এগুলো বাড়ির কাজ করবা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে sin টু দি পাওয়ার 5x, দেখো sin টু দি পাওয়ার 5x, sin টু দি পাওয়ার 5x কিভাবে করব, sin টু দি পাওয়ার 5x, কিভাবে করব, sin টু দি পাওয়ার 5x কিভাবে লেখা যায়, sin টু দি পাওয়ার 5x কে লেখা যায় sin টু দি পাওয়ার এই sin টু দি পাওয়ার 4, মানে এইভাবে লিখতে পারি sin স্কয়ার x হোল স্কয়ার ইনটু sin x dx, ঠিক আছে। এরপরে এইখানে কি করতে পারি, এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে যদি একটা 2 দেই, এইখানে যদি একটা 2 দেই 2 sin স্কয়ার x dx হোল স্কয়ার, তাহলে এখানে 4 চলে আসছে এক্সট্রা। আচ্ছা, sin টু দি পাওয়ার 5x আগের ক্লাসে করে দিছি না, sin টু দি পাওয়ার 5x তো আগের ক্লাসে করে দিছি তাই না, নাকি করে দেই নাই? এই sin টু দি পাওয়ার 5x আগের ক্লাসে করা হয়েছে না, এটা তো মনে হচ্ছে করে দিছি, আগের ক্লাসে তো sin টু দি পাওয়ার 5x ছিল, নাকি করে দেই নাই, করে দেই নাই কি? আচ্ছা, মনে হয় করে দেই নাই, মনে হয় করে দেই নাই। আচ্ছা, এইভাবে তো লেখা লাগবে না, sin টু দি পাওয়ার 5x করে দেই নাই, এটা জাস্ট ভাগ ইয়ে দিলে হবে। যাত্রী লেখা হঠাৎ করে তো খারাপ হচ্ছে কেন, করে দেই নাই মেবি। sin টু দি পাওয়ার 5x কে লেখা যায় sin স্কয়ার x হোল স্কয়ার sin x dx, এই ভালো করে বুঝো। sin টু দি পাওয়ার 5x লেখা যায় sin টু দি পাওয়ার 4x ইনটু sin x, sin টু দি পাওয়ার 4x কে আমি এভাবে লিখে ফেললাম sin স্কয়ার x হোল স্কয়ার, তাহলে এখানে 2 তো শুধু শুধু দিছি, 2 তো দেওয়ার কোনো কাজ নাই, কি করব, এই যে sin স্কয়ার x, sin স্কয়ার x কিভাবে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, এইভাবেই তো হয়ে যাবে, এটা এখানেই কাজ শেষ। আমার ওই ত্রিকোণমিতি সূত্রে যাওয়ার দরকারই নাই, ওই সূত্রে যাওয়ার দরকারই নাই, এখানেই সুন্দর মতো ম্যাথ মিলে যাবে, এখানেই সুন্দর মতো ম্যাথ মিলে যাবে, দেখো জাস্ট এখানেই ম্যাথ শেষ,
আমি শুধু শুধু 2 দিয়ে ওখানে করতে গেছিলাম, আমি তো ফাঁদে পা দিচ্ছিলাম। তোমরা এই যে ডোন্ট ফল ইন ট্র্যাপ, ঠিক আছে? এইখানে সাইন স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স বসাই দিলে ম্যাথ শেষ। কেন? এখন তুমি যদি খালি কজ এক্সকে জেড ধরো, এই দেখো কজ এক্সকে যদি জেড ধরো, ডিরেক্ট এটার মান চলে আসবে, কজ এক্সকে জেড ধরলে সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। ও আচ্ছা, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড, মান বসাই দিই, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, মাইনাসটা এই যে মাইনাস ডিজেড, সাইন এক্স ডিএক্স এর জায়গায় বসাই দিব মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, কি থাকবে 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। শেষ। এখন তো পানি ভাত শেষ। কজ এক্স এর জায়গায় বসাই দিচ্ছি। আজকে গলা ধরে গেছে, বুঝলাম না, গলায় খুবই ধরছে আজকে বেশি ক্লাস নেই, আগে একটা ক্লাস ছিল, বুঝলাম না, আজকে গলা ধরে গেছে, কথা বলতে পারতেছি না। দেখো cos x সমান z ধরলাম, cos x সমান z ধরলে sin x dx সমান মাইনাস dz, তো মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এখন তো কাজ শেষ, খালি স্কোয়ারের সূত্রটা ভাঙাই দাও, মাইনাস সামনে থাকলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার z টু দি পাওয়ার 4 dz। শেষ। এখন এটাকে ইন্টিগ্রেশন করা তো বাচ্চাদের কাজ, করে ফেলবা, ঠিক আছে? 1 কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু z, এটাকে করলে হবে 2z³/3, এটা হবে z টু দি পাওয়ার 5/5, ঠিক আছে? প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে ফেলবা। SW cos to the power 5x dx, cos to the power 5x dx SW পারা যাবে ভাই, এগুলার কি কোনো শর্টকাট আছে বা সংক্ষেপে করার নিয়ম? না, এগুলার কোনো শর্টকাট নাই। ও আচ্ছা, আগে একটা শর্টকাট আছে, ওটা এমসিকিউ টাইপে দেখাবো না। একটা ওয়ালিস থিওরেম আছে, ওটা এমসিকিউ দেখাবো না, ওগুলা পরীক্ষায় শর্টকাট দিয়ে ম্যাথ আসে না। মানে এই ধরনের ম্যাথগুলা যেগুলো শর্টকাট দিয়ে করা যায়, এগুলো পরীক্ষায় আসে না। শর্টকাট একটা থিওরি আছে, ওয়ালিস থিওরেম, ওটা ওই লাস্টে একবারে একটা শর্টকাট টেকনিকের ভিডিও, আমার ভিডিও আছে, আমি দিয়ে দিব না। পুরা ইন্টিগ্রেশনের উপর আমার একটা শর্টকাট টেকনিকের ভিডিও আছে, আগে ইন্টিগ্রেশন পড়াই, এখন দিলে তো বুঝবা না, সবগুলা বুঝবা না। ইন্টিগ্রেশনের সকল শর্টকাটের একটা আমার শর্টকাট ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলেই আছে, তোমরা আমার ইন্টিগ্রেশন প্লেলিস্টে গেলেই পাবা। ইন্টিগ্রেশনের যত শর্টকাট টেকনিক আছে, সকল টেকনিক একটা ভিডিওতে সব কিছু কভার করা আছে। ইন্টিগ্রেশনটা আগে পড়ানো শেষ হোক, পরে ওই শর্টকাট ভিডিওটা দেখে নিলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এটার ওয়ালিস থিওরেম নামে একটা শর্টকাট আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো পরের ম্যাথটা। পরের ম্যাথ তো আছে, এটা এক্সট্রা পিস চলে আসছিল। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো বাড়ির কাছে দিলাম, sec টু দি পাওয়ার 4 তো SW দিছি, sec টু দি পাওয়ার 4x SW দিলাম না, এটা আবার এখানে আসছে কেন? হ্যাঁ, এই sec টু দি পাওয়ার 4x SW, এটা পারবা তো? sec টু দি পাওয়ার 4x SW করবা, sec টু দি পাওয়ার 4x SW করবা, sec টু দি পাওয়ার 4x SW করবা, জাস্ট এই যে ভাঙাই ফেললে হবে, sec স্কয়ার x dx 1 প্লাস tan স্কয়ার x,
sec square x dx। কাকে z ধরবো? tan x কে z ধরবো। কাকে? tan x কে z ধরবো, sec square x dx সমান dz। sec square x dx সমান dz। এই দেখো sec square x dx সমান dz। কত সুন্দর মতো মান চলে আসছে, কত সুন্দর মতো মান চলে আসছে। দেখো এমন ম্যাথ কোথাও খুঁজে পাবা না, এমন ম্যাথ কোথাও খুঁজে পাবা না। 1 কে ইন্টিগ্রেশন করলে z করে দিয়ে দিই, z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে z³/3 প্লাস এই z এর মানটা বসাই দিবা। z এর মানটা বসাই দিবা, ঠিক আছে? আর কইরেন না কেন? এই আজকে আরো কয়টা টাইপ আছে ধর বেটা, এখানে 1 ঘন্টা হলো না ক্লাস, এখনো তো ক্লাস 1 ঘন্টাই হয় নাই, আরো অনেকগুলো টাইপ বাকি আছে। আজকে এগুলো শেষ করে দিব, এগুলো শেষ করে দিব। আর কয়টা টাইপ বাকি আছে? আর আজকে বেশি নাই, খুব বেশি নাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা ম্যাথ আছে আজকে। আর মাত্র 13টা ম্যাথ আছে, আর মাত্র 13টা ম্যাথ, তাইলে শেষ। আর মাত্র 13টা ম্যাথ, তাইলে শেষ। তুলে ফেলো প্রশ্নটা, তুলে ফেলো প্রশ্নটা, তুলে ফেলো প্রশ্নটা, তুলে ফেলো প্রশ্নটা, তুলে ফেলো দ্রুত, দেরি করো না, দেরি করো না, তুলে ফেলো। প্রশ্ন তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। তোলা হইছে? প্রশ্ন তোলা হইছে তো? আচ্ছা আজকে তাড়াতাড়ি ছাইরে দিব না, সমস্যা নাই, তাড়াতাড়ি ছাইরে দিব না, সমস্যা নাই। আচ্ছা আজকে দাঁড়াও, আর কয়েকটা টাইপ করে দেখাই দিব না, এই টাইপটা বা এই 5-6টা করে ছেড়ে দেবো না আজকে, সমস্যা নেই। আগামী ক্লাসে পরে একটু বেশি করাই দেবো না, আজকে আমারও শরীরটা ভালো লাগতেছে না। আর শোনো, তোমাদের শুক্রবারে একটা এক্সট্রা ক্লাস নিব বলছিলাম না, এক্সট্রা ক্লাসটা শনিবার বিকাল 3টায় নিব। শুক্রবারে ক্লাস হবে না, কারণ শুক্রবারে একটা কাজ পড়ে গেছে। তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব, বলে রাখি কালকে তো তোমাদের পরীক্ষা, কালকে কিন্তু তোমাদের পরীক্ষা বিপরীত ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ অধ্যায়ের উপর রিটেন পরীক্ষা। বিপরীত ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ অধ্যায়ের উপর তোমাদের কালকে রিটেন পরীক্ষা। আর শনিবার বিকাল 3টায় এক্সট্রা ক্লাসটা নিব। অর্থাৎ তোমাদের রবিবার বিকাল মানে রবিবার রাত 10টায় তো ক্লাস আসেই, শনিবার বিকাল 3টায় একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? ওকে, শনিবার বিকাল 3টায় একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, শুক্রবারে এক্সট্রা ক্লাস হবে না। শনিবার বিইউপি এক্সাম তো 3টায়, আয় রে কয় কি বিইউপি এক্সাম 3টায়, তোমরা বিইউপি এক্সামও দিবা? বুঝলাম না তোমরা চাইতেছোটা কি, তোমরা এই ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো মানে? আচ্ছা আচ্ছা দেও, প্রথম পরীক্ষা যা পারো তাই দেও, প্রথম পরীক্ষা যা পারো তাই দেও। দেখো সাইন এবং কজ একসাথে গুণাকারে আছে, এই টাইপটা কিভাবে মনে রাখবা? দেখো সাইন এবং কজ একসাথে গুণাকারে আছে, দুইটার পাওয়ারই বিজোড়। সাইন এবং কজ লিখে রাখো, সাইড নোট দিয়ে লিখে রাখো। এরকম সাইন এবং কজ যদি একসাথে গুণাকারে থাকে, মানে টাইপটা হচ্ছে এরকম, sin to the power mx cos to the power nx cos to the power nx dx। এই টাইপে যদি m এবং n উভয়ই বিজোড় হয়, m এবং n উভয়ই বিজোড় হলে যেই সংখ্যাটি বড়, মানে যার পাওয়ার বড় তাকে জেড ধরতে হবে, যার পাওয়ার বড়, যার পাওয়ার বড় তাকে জেড ধরব, যার পাওয়ার বড় তাকে জেড ধরব। এখন কথা হচ্ছে ভাই এটা মুখস্থ কিভাবে রাখবো? তোমার এটা মুখস্থ তখনই থাকবে যখন তুমি লজিকটা বুঝবা। তুমি আগে দেখো এখানে এই যে যার পাওয়ার বড়, কার পাওয়ার বড়? সাইনের পাওয়ার বড়। তুমি এখন বোঝার চেষ্টা করো যে সাইন এক্স কে জেড ধরলে কি লাভ হয়, তাই তো?
যার পাওয়ার বড় দুইটাই বিজোড়, যার পাওয়ার বড় তাকে জেড ধরবো। তা তুমি বোঝার চেষ্টা করবা যে এই যে আমি বড়, যার পাওয়ার বড় মানে সাইন এক্স এর পাওয়ার বড়, তো আমি সাইন এক্স কে জেড ধরবো। তাহলে সাইন এক্স কে জেড ধরলে কি লাভ হয় সেটা আমি যদি বুঝতে পারি তাইলেই তোমার একটা মনে রাখা সহজ। দেখো সাইন এক্স কে জেড ধরলে কি হবে, কজ এক্স ডিএক্স সমান ডিজেড, কজ এক্স ডিএক্স সমান ডিজেড আসবে, আগে লিখে রাখলাম। এখন খেয়াল করে দেখো, আমি যদি এটাকে ভাঙাই, কিভাবে ভাঙাবো খেয়াল করে দেখো, আমি যদি এই যে কস কিউবটাকে ভাঙাই, দেখো এইখানে আমি যেইটাকে জেড ধরবো এটা ফিক্স রাখবো, এইটাকে ফিক্স রাখবো, ভাঙাবো বাকিটাকে। খেয়াল করে দেখো, আমি জেড ধরবো সাইন এক্সকে, সাইন এক্সটাকে ঠিক রাখবো, ঠিক রেখে কস কিউবটাকে ভাঙাই দিব। কি করব, সাইন টু দি পাওয়ার 5x কস স্কয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। এই যে দেখো, এই যে দেখো কজ এক্স ডিএক্স, এই যে কজ এক্স ডিএক্স, দেখছো? দেখো মানে এই জিনিসটা কিন্তু বোঝা খুব বেশি কঠিন না। আমি সাইন যার পাওয়ার বড় সেইটাকে জেড ধরে কি সুবিধাটা হচ্ছে, আমি যদি এইটাকে একটু খুঁটিনাটি চেঞ্জ করে ফেলি, কস স্কয়ার এক্স কজ এক্স ডিএক্স, এই যে কজ এক্স ডিএক্স মানে বসে দিতে পারবো। দেখো তাহলে এখন কি হবে, সাইন এক্স জেড ধরছি, জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 5, আর এখানে আছে কস স্কয়ার এক্স, কস স্কয়ার এক্স এর জায়গায় কি লেখা যাবে, কস স্কয়ার এক্স এ মুইসা তুমি এখানে লিখে ফেলো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, কারণ আমার তো মান বসাইতে হবে সাইন এক্স এর, কস স্কয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এটা তো কানার ভাই অন্ধও জানে, 1 মাইনাস জেড স্কয়ার। এই যে কজ এক্স ডিএক্স এর জায়গায় বসানো দেবো ডিজেড, দেখো কজ এক্স ডিএক্স এর জায়গায় বসানো যাবে এখন ডিজেড। তো এই ম্যাথটা তুমি যখন এই যে একটু বুঝে বুঝে করবা তখন তোমার মনে থাকবে, তখন তোমার মনে থাকবে, আর মুখস্থ তো করবাই, বা এই টাইপটা মনে রাখবা যে এই সাইন এবং কস দুইটার উপরে পাওয়ার যদি দুইটাই বিজোড় হয়, যেটার পাওয়ার বড় সেটাকে জেড ধরবো, এবং লজিকটা কি, লজিক হচ্ছে এইটা। এখন বাকিটা এস ডাব্লিউ, বাকিটা এস ডাব্লিউ গুণ করে দিবা, গুণ করে বের করে ফেলবা, বাকিটা এস ডাব্লিউ এন হবে জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7। আচ্ছা লিখে ফেলি, এটা তো এক লাইনের মেথড, বাদ দিয়া লাভ কি, জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 ডিজেড, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে জেড টু দি পাওয়ার 6/6 প্লাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি, জেড এর মান বসাই দিবা, জেড এর মান বসাই দিবা, ঠিক আছে? ওকে 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 পার্সোনালি ভাই আপনার বিউপি কেমন লাগে? আমি জীবনে কোনোদিন বিউপি যাই নাই, জানি না কেমন লাগে। মুছে লিখবো মুইছা না, তুমি এই লাইন লিখে ফেলবা। শোনো, এগুলো যখন ভর্তি পরীক্ষা আসবে, তুমি যখন ভালো মতো প্র্যাকটিস করবা এই ম্যাথগুলো, তখন তুমি ভালো মতো প্র্যাকটিস করবা, তুমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারবা। আলাদা করে এখানে কস স্কয়ার এক্স লেখায় একটা লাইন নষ্ট করার দরকার আছে? কস কিউব এক্স মানে কস স্কয়ার এক্স এবং ইন্টু কস এক্স, এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে। আবার কস স্কয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে। আবার এখান থেকে ডিরেক্ট অ্যান্সার লিখতে পারতে হবে। ধরো এইটা ধরো রিটার্নে আসলো, তুমি কি এইভাবে এই ব্যাখ্যা সহ এইভাবে লিখবা যে এখানে অমুকের পাওয়ার বড়, তমুক ছোট, অমুক রে অমুক ধরবো, তমুক রে অমুক ধরবো, এইভাবে লিখবা? তুমি এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, শেষ। এই 4 লাইন শেষ। প্রশ্ন সহ 4 লাইন, প্রশ্ন ছাড়া 3 লাইন, প্রশ্ন ছাড়া 3 লাইন হবে। তুমি যদি এইভাবে এন থেকে এই লাইন লিখো তারপর এই লাইন লিখো, তাহলে তো বাকিরা এই যে তুমি হচ্ছে কি বলে, তুমি হামাগুড়ি দিতে দিতে মানুষ পরীক্ষা দিয়ে চলে যাবে বাড়ি, মানুষ চলে যেতে পারি, ও এটা মাইনাস হবে। আরে হয়েছে, প্লাস মাইনাস একই কথা, কোনো ম্যাটার করে না, যাহা প্লাস তাহাই মাইনাস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্লাস মাইনাস ম্যাটার করে না, টিচার ভুল করলে প্লাস মাইনাস ম্যাটার করে না, তোমরা যদি ভুল করো তাইলে ম্যাটার করবে, তোমরা যদি ভুল করো তাইলে ম্যাটার করবে, ঠিক আছে? ওকে, দেখো একটা জোর একটা বিজোর, সেম টাইপ একটা জোর একটা বিজোর, দেখো 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 একটা জোর একটা বিজোর লিখো, সেম টাইপে একটা জোর একটা বিজোর, তাহলে যার পাওয়ার জোর, যার পাওয়ার জোর তাকে জেড ধরবো, তাকে জেড ধরবো, যার পাওয়ার জোর, সেম টাইপ কিন্তু এই টাইপের ম্যাথে আছে 4-5 ধরনের,
যার পাওয়ার জোর, একটা জোর একটা বিজোর, একটা জোর একটা বিজোর, যার পাওয়ার জোর তাকে জেড ধরবো। কার পাওয়ার জোর? cos x এর পাওয়ার জোর, cos x কে জেড ধরবো। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, মানে সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। এটা আমি আগে লিখে ফেললাম। দেখো এখন কি লাভ হয়, কি লাভ হচ্ছে দেখো, আমি জেড ধরবো কাকে? cos x কে। cos x কে আমি জেড ধরবো, তো cos x কে আমি চেঞ্জ করব না, যাকে জেড ধরবো ওইটা ওই রকমই থাক, ওই ব্যাটারে চেঞ্জ করে লাভ নাই, ওই ব্যাটারে চেঞ্জ করে লাভ নাই। আমার কি আনতে হবে? সাইন এক্স ডিএক্স আনতে হবে। সাইন এক্স ডিএক্স কোত্থেকে আসবে? এই যে এখানে আছে সাইন টু দি পাওয়ার 4x, তুমি এটাকে এভাবে লিখতে পারো, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স, মাঝখানে থাকলো cos টু দি পাওয়ার 4x। সমস্যা আছে? সাইন টু দি পাওয়ার 5x কে তুমি লিখতে পারো সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। আবার সাইন টু দি পাওয়ার 4x এটাকে তুমি কিভাবে লিখতে পারো? সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। তো এটার জন্য কি তুমি আলাদা একটা লাইন লিখবা? না, সাইন টু দি পাওয়ার 4x সমান সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এনে লিখবা সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। বোঝা গেল? পারলে এখানে আরেকটা লাইন এনে লিখে ফেলবো। আচ্ছা, এটার জন্য আলাদা একটা লাইন লিখি, বেশি শর্টকাট করলে ঝামেলা। সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, কস টু দি পাওয়ার 4x সাইন এক্স ডিএক্স। দেখো এখন কি করছি, এনে কি করছি, এই যে সাইন এক্স ডিএক্স নিয়ে আসছি, বাকি পুরোটাকে কজে নিয়ে গেছি। দেখো সাইন এক্স ডিএক্স নিয়ে আসছি কারণ এটার মান আমরা এখান থেকে বসাইতে পারবো, আর বাকি পুরাটাকে কনভার্ট করে কজে নিয়ে আসছি কারণ cos x সমান আমরা জেড ধরবো, মান বসিয়ে দিতে পারতেছি। শোনো, তুমি আগে এতটুক কাজ করে তারপরে জেড ধরতে পারো, অথবা তুমি যদি আগে থেকে মনে রাখো বা টেকনিকটা বুঝে আগে বুঝবা যে কেন এইটাকে জেড ধরলে লাভ হচ্ছে। এখন তো বুঝতেই পারতেছো যে কেন এটাকে ধরলে লাভ হচ্ছে, এই যে মিলে যাচ্ছে। এখন তুমি যদি এইটা মনে রাখো যে এই ম্যাথটাতে cos x কে জেড ধরলে ম্যাথটা মিলে যায়, তাহলে তুমি আগেই বুঝে যাচ্ছ যে এখানে সাইন এক্স ডিএক্স আনতে হবে, রাইট? সাইন এক্স ডিএক্স আনতে হবে, এটা আগে থেকে আমি জানি, তাইলে অবশ্যই এটাকে ভাঙাইতে হবে। এখান থেকে একটা সাইন এক্স ডিএক্স আলাদা করে ফেলবো, বাকি থাকবে সাইন টু দি পাওয়ার 4x। সাইন টু দি পাওয়ার 4x কে লেখা যায় ডাবল স্কোয়ার, শেষ। বোঝা গেল? তো একই সাথে তোমাকে বুঝতে হবে আবার মনেও রাখতে হবে, একই সাথে বুঝতে হবে মনেও রাখতে হবে, কারণ শুধু বুঝলে ম্যাথটা করতে তোমার টাইম বেশি লাগবে হয়তো। একই সাথে তুমি বুঝলা, এই টাইপটা মুখস্থও রাখলা যে জোর বিজোর থাকলে জোরটার যেটার পাওয়ার জোর সেটাকে জেড ধরতে হয়, তাইলে কিন্তু তুমি ম্যাথটা কম সময়ে করে ফেলতে পারবা। এখন বাকিটা বাড়ির কাজ, 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ডিজেড। বাকিটা বাড়ির কাজ, শেষ। বাকিটা বাড়ির কাজ কি করবা? গুণ করে দিবা, এ মাইনাস বি হোল স্কোয়ার গুণ করে পারবা। এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার পুরোটাকে জেড টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিবা, তারপর ইন্টিগ্রেশনের সূত্র বসাই দিবা, তারপর ইন্টিগ্রেশনের সূত্র বসাই দিবা। বোঝা গেল? এই পারবা তো ভাইয়া? তাহলে শনিবার ক্লাস কি হবে, কি করবো? তুমি শনিবার ক্লাস, এই বিউপি পরীক্ষা যারা দিবা এরা পরে রাত্রে এসে ক্লাসটা দেখে নিও। শনিবার বিকাল 3টায় ক্লাস নিতে পারবো, কালকে একটু বাইরে যাইতে হবে, কালকে বাইরে যাইতে হবে, কালকে ক্লাস নিতে পারবো না। শনিবার বিকাল 3টায় ক্লাস নেই। যাদের বিউপি পরীক্ষা আছে, বিউপি পরীক্ষা সবাই দিবে না আমি জানি, মাত্র কয়েকজন পরীক্ষা দিবে। যারা বিউপি পরীক্ষা দিবে তারা রাত 10টায় বা রাত 11টায় বা রাত 12টায় এসে ক্লাসটা দেখে নিও, হবে না? ক্লাস তো থাকতেই আছে, তাই না? এরকম তো না যে পরে দেখা যাচ্ছে না। তো শনিবার বিকাল 3টা ক্লাসটা নিয়ে নেই, শনিবার বিকালে একটু ক্লাসটা নিলে সুবিধা হবে কি, 15 তারিখে ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। এমআইএসটি পরীক্ষা তো 18 তারিখ, এমআইএসটি পরীক্ষা যেহেতু 18 তারিখ, তো ইন্টিগ্রেশনটা 15 তারিখে শেষ হয়ে যাক, তাইলে তোমরা অন্তত স্থিতিবিদ্যা ছাড়া বাকি যারা পরীক্ষা দিবে ওরা যেন 7টা অধ্যায় অন্তত ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারে। ঠিক আছে, শনিবার বিকাল 3টায় ক্লাস হবে, শনিবার বিকাল 3টায় ক্লাস হবে। এখন দেখো দুইটাই জোর, একই টাইপ, দুইটাই জোর, উভয়ই জোর।
উভয়ই জোর হলে 1 মাইনাস কস 2x, সূত্র জানি কি, 2 সাইন স্কোয়ার এক্স, মাইনাস থাকলে সাইন, প্লাস থাকলে কস, হ্যাঁ 1 প্লাস কস 2x সমান 2 কস স্কোয়ার এক্স। সূত্র ঠিক আছে, হ্যাঁ ওকে। এই সূত্রে কনভার্ট করতে হবে, উভয়ই জোর হলে এই সূত্রে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব দেখো, এই যে এইখানে কস স্কোয়ার এক্স, এটাকে যদি আমি এভাবে লিখি 2 কস স্কোয়ার এক্স ডিএক্স, 2 দিয়ে গুণ করলাম, সামনে 2 দিয়ে ভাগ করে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কি করতেছি, এই যে এই সূত্রটা মিলতেছে, দেখো এই যে এই সূত্রটা। আবার সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x কে লেখা যায় সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এটার সামনে যদি আমি ইচ্ছা করে একটা 2 দিয়ে দেই, এই যে এই সূত্রে ফেলার জন্য, এই সূত্রে ফেলার জন্য 2 সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এখন এই যে এখানে একটা ইচ্ছা করে 2 দিয়ে দিছি সূত্রে ফেলার জন্য, তাহলে সামনে কত চলে আসছে, মানে এক্সট্রা 2 স্কোয়ার মানে 4 দিয়ে এক্সট্রা গুণ হয়ে গেছে, সামনে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, সামনে আরও 4 দিয়ে ভাগ করতে হবে, হবে 4 দুগুণে 8, সামনে 4 দিয়ে আরও ভাগ করতে হবে, হবে 4 দুগুণে 8। দেখো 4 দুগুণে 8 হবে, বোঝা গেছে কি? এখানে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দুগুণে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। এখন সূত্র বসাই দাও, শেষ। বাকিটা ত্রিকোণমিতির কাজ, বাকিটা ত্রিকোণমিতিক ওয়েতে ফরম্যাট ভাঙে বসাই দিলে কাজ শেষ। বাকিটা বাড়ির কাজ দিয়ে দেবো। দেখো সূত্র ভাঙাই দিই, 2 সাইন স্কোয়ার এক্স, সূত্র কি 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x হোল স্কোয়ার। 2 কস স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস কস 2x। 1 minus cos 2x whole square, a minus b whole square, a square minus 2ab plus b square, a square minus 2ab plus b square into 1 plus cos 2x dx, a মাইনাস বি হোল স্কয়ার। এখন এই গুণ করে দিবা, সবগুলা গুণ করে দিবা, গুণ করে সূত্র বসাই দিবা, পারবা। বাকিটা আগের অধ্যায়, মানে এখন যে কাজটা আছে সবগুলা গুণ করবা, গুণ করে কাটাকাটি করবা, এখানে আবার সূত্র বসাবা, এখানে কিন্তু আবার সূত্র পড়বে, এখানে আবার সূত্র পড়বে। গুণ করলে এটা হবে cos স্কয়ার 2x এর cos কিউব x, cos কিউব x এর সূত্র আছে, অথবা cos কিউব x এর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, সরি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আজকে ক্লাসেই দেখাইছি। এটা গুণ করবা, গুণ করে ত্রিকোণমিতিক ওয়েতে ম্যাথটা করে ফেলবা। এই বাকিটা কিন্তু আগের অধ্যায়ের ম্যাথ, মানে 10.1 বা 10 এর এ, ওই অধ্যায়ের ম্যাথ। গুণ করবা, ত্রিকোণমিতিক সূত্র ভাঙাবা, যে এইভাবেই খালি ভাঙাবা, ভাঙাইতে 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 পাওয়ার 1-এ যাবা, মানে কোথাও cos স্কয়ার যেন না থাকে, পাওয়ার ভাঙাবা। দেখো এখানে পাওয়ার চলে গেছে, গুণ করলে পরে এখানে আরেকটা পাওয়ার আসবে, গুণ করলে পরে এখানে আরেকটা পাওয়ার আসবে, এই পাওয়ারটাকে ভাঙাবা, মানে cos স্কয়ারকে ভাঙাইতে ভাঙাইতে বা cos কিউবকে ভাঙাইতে ভাঙাইতে পাওয়ার মুক্ত হবে। দেখো এখানে পাওয়ার ছিল 2, এইখানে সূত্র বসে দিয়েছি, পাওয়ার চলে গেছে। এইভাবে পাওয়ার, কজের পাওয়ারকে এলিমিনেট করবা, লাস্টে অ্যান্সার চলে আসবে, লাস্টে অ্যান্সার চলে আসবে। পারবা তো? ওকে ভাইয়া, এই ম্যাথ আসবে না, অনেক বড়। এটা বড় কি বলে, এটা বড়, এটা সোজা, এটা মেবি আরো ইজিলি হবে। 1/16 2 sin x cos x to the power 4 দিয়ে ওইভাবে হবে। দেখি 2 sin x cos x হোল টু দি পাওয়ার 4, এটা তো হোল টু দি পাওয়ার 4 তো নাই, পাওয়ার তো এটা স্কয়ার, এটা তো স্কয়ার। হেই এটা এত বড় না, গুণ করে মান বসাই দিবা, শেষ। গুণ করে মান বসাই করে ফেলবা। এটা দেখো, ওকে ঠিক আছে। এইটাকে আমি কি করব, তুমি যখন দেখবা পাওয়ার এরকম মাইনাস আছে, অবশ্যই এটার সূত্র আছে চেক করার জন্য,
যে এইরকম যখন পাওয়ার মাইনাস থাকবে, ধরো এইরকম থাকে, বাট এই সূত্র মানে এই টাইপ মনে না রাখলেও চলবে। মাইনাস থাকলে আসলে এই একটা টাইপই পড়ে। এরকম যদি থাকে সাইন টু দি পাওয়ার মাইনাস এম এক্স কস টু দি পাওয়ার মাইনাস এন এক্স ডিএক্স, তখন নিয়মটা হচ্ছে মাইনাস এম প্লাস এন যদি জোড় সংখ্যা হয়, জোড় স্বাভাবিক সংখ্যা হলে, জোড় স্বাভাবিক সংখ্যা হলে নিয়মটা হচ্ছে sec x tan x এ ভাঙাবো, sec x tan x আনবো, মানে সামহাও এরকম পাওয়ার যদি মাইনাস থাকে এইটা চেক করা লাগবে না, মানে নিয়মটা হচ্ছে মাইনাস এম প্লাস এন, এইটা যোগ করলে বা এই যে মাইনাস এম প্লাস এন যদি জোড় স্বাভাবিক সংখ্যা হয়, এইরকম যে টাইপগুলো আছে মানে আমাদের সিলেবাসে হোক বা পরীক্ষা আসলে যদি তুমি এরকম পাওয়ার মাইনাস দেখো ওটা ধরেই নিয়ে আসে ওইটা এই টাইপের মেথি। তুমি যে করে দেখো মাইনাস এম প্লাস ওয়ান, এই দুটো যোগ করে দেখো এম প্লাস এন, এনে যোগ করলে কি হবে মাইনাস 5/3 মাইনাস 1/3 মাইনাস এটা কত হবে মাইনাস 2 মানে 2 বিলংস টু এন, জোড় স্বাভাবিক সংখ্যা। দেখো এটা জোড় স্বাভাবিক সংখ্যা, এটা কি জোড় স্বাভাবিক সংখ্যা। তো এইরকম জোড় স্বাভাবিক সংখ্যা হইলে আমরা এটাকে sec x tan x আনবো। তোমার এই সূত্র মনে রাখার কোনো দরকার আমি দেখতেছি না, কারণ তুমি যখনই এইরকম দেখবা এরকম ম্যাথ যেইগুলো আছে সিলেবাসে হয় এই যে এই টাইপটাই হবে, এই টাইপটাই হবে, sec x tan x এ ভাঙাই দেবে, কাজ শেষ। এটা তোমার ওই এম প্লাস এন মনে রাখার দরকার নাই, পরীক্ষা আসলে ওই একটা টাইপই আসবে। এখনো পর্যন্ত কোনোবার এটা আসে নাই, বোর্ডে আসছে দুই একবার। খালি মনে রাখবা যে এটা আসলে তুমি sec x tan x এ ভাঙাবা, ম্যাথ মিলে যাবে। সাইন টু দি পাওয়ার মাইনাস 5/3, এটাকে যদি আমি নিচে লিখি তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে 1/, নিচে লিখে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস 5/3x cos টু দি পাওয়ার 1/3x dx। এখন দেখো মানে আমি পাওয়ারটাকে মাইনাসটাকে নিচে নামাই দিছি, এখন এটাকে sec x tan x এ কীভাবে নিব, sec x tan x এ নিব কীভাবে? আচ্ছা sec x tan x এ নেওয়ার জন্য আমি যেটা করব এই যে এটাকে আমি টার্গেট করব, সবচেয়ে বড় পাওয়ার যেটা এটাকে টার্গেট করব, মানে টার্গেট করব বলতে এইটাকে যদি আমি sec x tan x এ নিতে চাই, sec x tan x এ নেওয়ার জন্য আমার tan x আনার জন্য তো অবশ্যই sin কে cos দিয়ে ভাগ করতে হবে, তাই না? sin কে cos দিয়া ভাগ করতে হবে। তাহলে এক কাজ করি, চলো এই যে এইটাকে sin কে cos দিয়ে ভাগ করতে হবে। তাইলে এই যে নিচে যেটা আছে এটাকে যদি cos টু দি পাওয়ার 5/3 দিয়ে ভাগ করে দেই, sin টু দি পাওয়ার 5/3x cos টু দি পাওয়ার 5/3x ইন্টু এখানে আবার cos টু দি পাওয়ার 5/3x দিয়ে গুণ করে দিলাম, সমস্যা তো নাই, যেটা দিয়ে ভাগ করছি সেটা দিয়ে এখানে গুণ করে দিছি, এতে কোনো সমস্যা নাই, তাই না? আমি কি কাজটা করতেছি একটু মনে রাখবা, এরকম মাইনাস থাকলে এখান থেকে sec x tan x আনতে হবে। তো sec x tan x আনার বুদ্ধি কি দেখো, sin টু দি পাওয়ার 5/3x এটাকে তুমি যদি cos টু দি পাওয়ার 5/3x দিয়ে ভাগ করে দাও, sin টু দি পাওয়ার 5/3x কে তুমি যদি cos টু দি পাওয়ার 5/3x দিয়ে ভাগ করে দাও, এটা কাটাকাটি না, মানে sin বাই cos মানে কি হয়ে যাবে tan হয়ে যাবে, sin বাই cos মানে কি হয়ে যাবে tan টু দি পাওয়ার 5/3x, রাইট? tan টু দি পাওয়ার 5/3x হয়ে যাবে। আর এইখানে দেখো এই যে এই দুইটার পাওয়ার যদি তুমি যোগ করো 5/3 1/3 যোগ করলে কত হয় 5/3 1/3 6/3 মানে 2, খেয়াল করে দেখো cos টু দি পাওয়ার 5/3 cos টু দি পাওয়ার 1/3 যোগ করলে হবে 6/3 মানে 2, মানে এই দুইটা যোগ করে দিলে হবে cos স্কয়ার x পাওয়ার 2 মানে cos স্কয়ার x। আর আমরা জানি 1/cos স্কয়ার x মানে sec স্কয়ার x। দেখো 1/cos স্কয়ার x মানে কি 1/cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x, তোমরা কি বুঝতেছো? 1/cos স্কয়ার x মানে sec স্কয়ার x, একটা মাইনাস আর একটা প্লাস থাকলে একটা মাইনাস আর একটা প্লাস থাকবে না, সমস্যা নাই। এই টাইপ যেটা আছে বইয়া পরীক্ষা আসলে দুইটা মাইনাস এই টাইপ দিয়ে আসবে, দুইটা মাইনাস এই টাইপ দিয়ে আসবে, নয়তো এই টাইপে পড়বে না, বুঝতে পারতেছো?
এই টাইপের মধ্যে নয়তো পড়বে না, ওই টাইপ লাগবে না, এই টাইপটাই আসবে পরীক্ষায় আসলে, ওলা বেশি জটিল টাইপ ওলা আসবে না। দেখো 1/cos স্কোয়ার এক্স, 1/cos স্কোয়ার এক্স এটা সমান কি সেক স্কোয়ার এক্স, 1/cos স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশনে থাকলে তো কত কিছুই আসতে পারে, বুঝো না? সব কিছু পড়লে মাথা পাগল হয়ে যাবে, সব কিছু পড়াও যাবে না ইন্টিগ্রেশনে। সেক স্কোয়ার এক্স ডিএক্স কিছু জিনিস ছাড়তে হবে, নাইলে পড়ে গেলেও পরীক্ষায় পারবে না। খুব বেশি পড়লেও কিন্তু ঝামেলা, খুব বেশি পড়লেই যে পরীক্ষায় পারবা তাও না, পরে কিন্তু বিপদে পড়বা। এইটার একটা প্লাস একটা মাইনাস থাকলে কোনো টাইপ এখনো পর্যন্ত কিছুই আসে নাই কোথাও, বুঝছো? কাজে ওটা আগেই পড়ার দরকার নাই। এখনো পর্যন্ত বিগত 30-40 বছরে যত টাইপ আসছে আগে ওগুলা পড়ো, ওগুলা পড়েই দেখবা মাথা জ্যাম হয়ে গেছে, ওগুলার বাইরে আশা করা যায় কিছু লাগবে না। এখন এনতে কি করবো, বাকিটা তো বাড়ির কাছ দেওয়া যায়, কি করবো সেক। আচ্ছা একটা প্রশ্ন তো তোমার মাথায় আসতে পারে যে এইটাকে কেন সেক এক্স টেন এক্সে কনভার্ট করলাম, রাইট? কেন এইটাকে কেন সেক এক্স টেন এক্সেই কনভার্ট করলাম? কারণটা হচ্ছে দেখো এখন ম্যাথটা কত সহজ হয়ে গেছে। এই যে এখানে 10x sec x এ কনভার্ট করলাম, এখন ম্যাথটা দেখো, তুমি যদি 10x কে z ধরো কত সহজে ম্যাথটা মিলে যায়। জাস্ট 10x কে তুমি যদি z ধরো, 10x কে z ধরলে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx সমান dz, sec স্কয়ার x dx সমান dz। দেখো কত সুন্দর মতো ভ্যালু পেয়ে গেছি না? এই যে sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx মান কত পেয়ে গেছি dz। তাহলে এখন কি মান বসাই দিব। দেখো মানে তুমি এই ম্যাথগুলা আগে জানবা যে কি ধরতে হয়, এইটা জেনে ম্যাথটা করবা এবং এই জিনিসটা বোঝার চেষ্টা করবা যে এই জিনিসটা করার ফলে এই ম্যাথটা সহজ হয়েছে কিনা, এবং এইটা সহজ হওয়ার ফলে তুমি ম্যাথটা কত ইজিতে করে ফেলতে পারতেছো। তো এই জিনিসটা দুইটা যখন তুমি অ্যাডজাস্ট করতে পারবা, তুমি যখন এই দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করতে পারবা তখন এগুলো তোমার মনে থাকবে। আর ইন্টিগ্রেশনের ম্যাথ আসলে অনেক ভালো, ইন্টিগ্রেশনে একটা ছেলে প্রো হয়ে যাবে ইন্টারমিডিয়েটে, এটা আসলে অনেক কঠিন। কারণ ইন্টিগ্রেশন আমরা তুমি এখন যা পড়তেছো এগুলা ইন্টিগ্রেশনের জাস্ট সূচনা, তুমি এখন যেগুলা পড়তেছো এগুলা ইন্টিগ্রেশনের সূচনা ভাই। তুমি যদি বুয়েটে ভর্তি হও, ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাসে ইন্টিগ্রেশনে বুয়েটে ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাসে স্যার এসে একটা লেকচার দিবে 1 ঘন্টার, ওই এক ক্লাসে পুরা ইন্টারে তুমি যত ইন্টিগ্রেশন করছো সবগুলা পার হয়ে চলে যাবে, বুঝছো? বুয়েটে 42টা ক্লাসের একটা ইন্টিগ্রেশন কোর্স, তুমি পুরা ইন্টারমিডিয়েটে যতটুকু ইন্টিগ্রেশন পড়ছো ওইটা হবে প্রথম ক্লাসের রিভিউ, দ্বিতীয় ক্লাসে শুরু হবে, মনে করো যে অবস্থা বুঝতেছো? কাজে ইন্টিগ্রেশনে তুমি প্রো হয়ে গেছো, কেতাবউদ্দিন স্যারের বই সলভ করলেই তুমি ইন্টিগ্রেশন পারবা, এটা ভাবা ভুল। আর ইন্টিগ্রেশনের প্রশ্ন পরীক্ষায় কঠিন আসবে এটা ধরে রাখাই উচিত, কারণ এটার কোনো শেষ নাই, এই ইন্টিগ্রেশনের কোনো শেষ নাই। তুমি কতটুক করলে পরীক্ষায় কমন পাবা, কতটুক করলে পাবা না, এইটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কাজে বেটার হচ্ছে অ্যাটলিস্ট আগে একাডেমিকটা কভার করা। তুমি একাডেমিক সবগুলো টাইপ ভালো করে কভার করো, এরপরে যদি প্রশ্ন এগুলার বাইরে কোথাও থেকে আসে তাইলে সেটা তুমি পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করবে তুমি কতটুকু প্র্যাকটিস করছো। ইন্টিগ্রেশনে আমরা একাডেমিক সিলেবাসে যতটুকু টাইপ আছে এগুলাই তো মনে রাখা পসিবল হয় না, এরপরে তুমি যারা এক্সট্রা পড়তে যাও পরে দেখবে আরো মনে থাকে না। আচ্ছা আমি একটা করে ফেলো, দেখো মান বসাই দাও dz, আর এটা কি হবে z⁵ 5/3, ইন্টিগ্রেশন অফ z⁻⁻5/3 dz, x⁴n+1 ডিভাইড বাই n+1, x⁴n+1 ডিভাইডেড বাই n+1, x⁴n+1 ডিভাইড বাই n+1। ওকে ঠিক আছে। আর একটা ম্যাথ করে আজকে ক্লাস শেষ করে দিব, শরীর আর চলতেছে না আজকে। আর একটা ম্যাথ করে মানে এই টাইপটা শেষ করেই আজকে ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা ম্যাথ যেটা বোর্ডে আসে, এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ। এই ম্যাথ দিলেই কতজনে পারবে না ইন্টিগ্রেশনে, অনেক কঠিন টাইপ করে গিয়া পরে এই ম্যাথই পারবে না।
ভর্তি পরীক্ষা একটা আজব জিনিস, অনেক বেশি পড়ে গেলে যে রেজাল্ট ভালো হবে এরকম না, একুরেসি ঠিক রেখে অনেক ভালো মতো প্র্যাকটিসও করতে হবে। তুমি অনেক বেশি পড়লা কিন্তু পরীক্ষায় পারলা না, তাহলে কিন্তু লাভ নাই। এরকমও হবে ইন্টিগ্রেশনে অনেক পড়ে গিয়া একটা ম্যাথ পারছে দুইটার মধ্যে, আর একজন সামান্য একটু জিনিস পড়েও একটা ম্যাথ পারছে, একটু বেশি মানে কম পড়েও দুইটা অ্যাটেম্প্ট করে ফেলতে পারছে, এরকম হবে। কারণ বুঝে বুঝে টাইপ কভার করে যদি কি করতেছি, কেন করতেছি এবং কি মনে রাখতে হবে এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে যদি পড়ো ভালো হবে। দেখো এইটা দিলে অনেকে করতে পারবে না, অথচ এটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে আসা ম্যাথ। দেখো এই ম্যাথটা দিলেও অনেকে করতে পারবে না, আসলেই পারবে না। ভাই আপনি রেস্ট নেন একটু, না আজকে আরেকটা ম্যাথ করে শেষ করে দেবো, আজকে আরেকটা ম্যাথ করে শেষ করে দেবো। দেখো আরেকটা ম্যাথ করে শেষ করে দেবো। এই ম্যাথটা কিন্তু আগের টাইপটাই হুবহু, দেখে মনে হচ্ছে না। রুট টেন এক্স মানে কি রুট সাইন এক্স বাই রুট কজ এক্স, টেন এক্সকে ভাঙাইলাম, টেন এক্সকে ভাঙাইলাম, আর নিচে আগে থেকে ছিল সাইন এক্স কজ এক্স, আগে থেকে ছিল সাইন এক্স কজ এক্স ডিএক্স। দেখো আগে থেকে ছিল সাইন এক্স কজ এক্স, ঠিক আছে। এখন রুট সাইন এক্স কাটো, নিচে একটা রুট সাইন এক্স থাকবে, নিচে একটা রুট সাইন এক্স থাকবে, উপরে থাকবে 1 মানে কিছুই থাকবে না, মানে ধরো ডিএক্স। আর রুট কজ এক্স cos টু দি পাওয়ার 3/2, রুট কজ এক্স মানে হাফ, রুট কজ এক্স মানে কজের পাওয়ার হাফ, এখানে পাওয়ার 1 যোগ করলে 3/2, আর এখানে রুট সাইন এক্স মানে সাইন এক্স টু দি পাওয়ার হাফ। হ্যাঁ দেখছো হুবহু আগের ম্যাথ, এখন বাড়ির কাজ। বোঝা গেছে? পারা যাবে তো? পারা যাবে তো? বাড়ির কাজ। এটাকে কস দিয়ে ভাগ করে দিবা, সাইন বাই কস হয়ে যাবে 10। দেখছো সেম টাইপ। সেক কসেকে নিবা, সরি 10 কোটে কি জানি সেক 10 এ নিবা, হ্যাঁ 10 আর সেকে নিবা। কিসে নিবা? 10 এবং সেকে নিবা। কিভাবে নিবা? cos টু দি পাওয়ার মানে cos হাফ x দিয়ে ভাগ করে দিবা, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে cos, উপরে উঠে যাবে sec হয়ে যাবে। লাস্ট ম্যাথ দেখি তো, পরেরটা নতুন টাইপ না? হ্যাঁ এটা নতুন টাইপ, এটা নতুন টাইপ 27 নাম্বার ম্যাথটা নতুন টাইপ। আগামী ক্লাসে মানে শনিবার বিকাল 3টায়, শনিবার বিকাল 3টায় 27 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। শনিবার বিকাল 3টায় 27 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। আজকে ক্লাসে এটা দিয়ে শেষ। দেখো এরকম যদি থাকে একটা ভগ্নাংশ আর একটা বিজোড়, একটা ভগ্নাংশ থাকে আর একটা বিজোড় থাকে, এই ভগ্নাংশওয়ালাটাকে জেড ধরতে হবে, ভগ্নাংশওয়ালাটাকে জেড ধরতে হবে। মনে রাখো ভগ্নাংশওয়ালাটাকে জেড ধরতে হবে। ভগ্নাংশ সহটাকে জেড ধরতে হবে। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এক্স মানে তো সাইন এক্স, ডিফারেন্সিয়েশন করতেছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 1/3, এন মাইনাস 1 মাইনাস 1/3 হবে, মাইনাস 1/3 এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। এটা মাইনাস করলে হবে মাইনাস 1/3। তারপর কি থাকবে? এটা তো এক্স না, সাইন এক্সকে এক্স ধরছি কিন্তু এটা তো এক্স না, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন হলে হবে কজ এক্স ডিএক্স সমান ডিজেড, কজ এক্স ডিএক্স সমান ডিজেড, কজ এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো এখন কি করব? এইখানে এসে আমরা আরেকটা কাজ করব। এই যে এইটাকে ধরছি জেড,
এইটাকে ধরছি জেড 2/3, তাহলে এইটাকে যদি আমি 2/3-তে কনভার্ট করতে পারি জেড এর মানটা বসাই দিতে পারবো। একটু দেখো, এইটাকে 2/3-তে যদি কনভার্ট করি, sin টু দি পাওয়ার 2/3x, পাওয়ার দিয়ে দিই এখানে -½ কি করছি ভালো করে দেখো তো একটু, এনে ছিল -1/3, আমি এটাকে আগে লিখছি 2/3 পাওয়ার। কেন? কারণ এই যে এখানে 2/3-কে জেড ধরছি, তো পাওয়ারটা 2/3 বানাইতে পারলে আমি জেড এর মান বসাই দিতে পারবো। আর ছিল -1/3, সমতা করার জন্য -½ পাওয়ার নিয়ে নিলাম। তাহলে এই 2 কাটা, দেখো 2 কাটা আলটিমেটলি থাকবে -1/3, উপরে -1 নিচে 3, কাজে এখানে কোনো ঝামেলা হবে না। cos x dx সমান dz। এটাকে পাওয়ারটাকে খালি এইভাবে সাজাইলাম, কারণ এটার জায়গায় আমি জেড বসাইতে যাচ্ছি। এটার জায়গায় কি বসাইতে যাচ্ছি? sin টু দি পাওয়ার 2/3x ইকুয়ালস টু এটার জায়গায় জেড বসাইতে যাচ্ছি। তাহলে এখন এই যে এটার জায়গায় বসাতে পারবো জেড, দেখো আমি মুছে দিচ্ছি। এটার জায়গায় কি বসাবো? এইটার জায়গায় জেড বসাবো। জেড টু দি পাওয়ার -½ জেড টু দি পাওয়ার -½ কি থাকবে? জেড টু দি পাওয়ার -½ মানে কি? 1/z টু দি পাওয়ার ½ 1/z টু দি পাওয়ার ½ মানে কি? √z। উপরে z টু দি পাওয়ার -½ আসছিল, z টু দি পাওয়ার -½ মানে মাইনাসটা নিচে নেমে হয়ে যাবে z টু দি পাওয়ার ½ z টু দি পাওয়ার ½ মানে হচ্ছে √z, z টু দি পাওয়ার ½ মানে √z। তো √z দিয়ে যদি আর গুণন করে দেই, এখানে ছিল ইকুয়ালস টু dz, এই √z-টা যদি ওইদিকে পাঠাই যাই কি হয়ে যাবে? √z dz। এখানে 2/3টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? এই পাশে হয়ে যাবে 3/2, 2/3 ওই পাশে গিয়ে হয়ে যাবে 3/2। cos x dx এর মান পেয়ে গেছি। দেখো এখন সুবিধা কি, আমি তোমাকে বলি যে এটা সুবিধা কি, তুমি যদি একটু মুখস্থ রাখো বা মনে রাখো যে এখানে এই যে কি করতে হয়, ভগ্নাংশওয়ালাটাকে জেড ধরতে হয়, তাহলে তুমি আগে থেকেই মনে করো যে এটা যদি করে ফেলো, তুমি এনে কি পাবা? যে cos x dx এর মান পাইছি। তাহলে এখন তো তুমি বুঝে যাবা, কি বুঝে যাবা? যে এখান থেকে cos x dx কে বাইর করতে হবে, এখান থেকে cos x dx কে বাইর করতে হবে। এটা তুমি বুঝে গেছো, বোঝো নাই? cos x dx কে বাইর করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তো এখন cos x dx কে বাইর করে কি করব? দেখো cos x dx কে বাইর করে এখান থেকে যেটা করব, দেখো এখান থেকে কি করা যায়? এই যে cos³ x, এটাকে লেখা যায় cos² x cos x, sin টু দি পাওয়ার 2/3x, cos³ x কে লেখা যায় cos² x cos x dx। এই দেখো cos x dx, cos x dx, cos x dx এর মান কিন্তু আমি এখানে পাইছি, বসাই দিব। আচ্ছা, আর cos² x কে কনভার্ট করে ফেলবো, কারণ এখানে cos² x এর মান বসানোর তো সুযোগ নাই, কারণ আমি z ধরছি sin কে, তাই না? sin কে z ধরছি, তাহলে cos² x কে এলিমিনেট করে cos² x এর জায়গায় লিখে ফেলবো 1 - sin² x, এরপরে মান বসাই দিব 1 - sin² x, 1 - sin² x লিখে ফেলছি। এখন খেয়াল করে দেখো, এটা জায়গায় তো বসাবো z, এটার জায়গায় z, 1 - sin²টা খালি রাখলাম। cos x dx এর জায়গায় কি বসাবো? cos x dx এর জায়গায় বসাবো 3/2 √z dz, √z dz। আচ্ছা, আজকে ক্লাসের শুরুতে মনে হয় বেশি জোরে চিল্লাপাল্লা করে ফেলছিলাম, হ্যাঁ, গলা একদম মানে সাপোর্ট করতেছে না। আজকে ক্লাসের শুরুতে বেশি জোরে কথা বলে ফেলছিলাম, এই জন্য এখন একদম গলা বসে গেছে। দেখো এইটা সমান z ধরছিলাম, এটার জায়গায় z বসাই দিছি, cos x dx সমান এইটা পাইছিলাম, cos x dx এর জায়গায় এটা বসাই দিছি। এখন কথা হচ্ছে sin² x এর মান কেমনে বসাবো?
সাইন স্কোয়ার এক্স এর মান যদি আমি এখান থেকে বের করি, দেখো তো এই যে এইটা সমান জেড ধরছিলাম না, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এক্স মান বের করার বুদ্ধি হচ্ছে উভয় পক্ষকে তুমি কিউব করে দাও। দেখো উভয় পক্ষকে তুমি যদি এখানে কিউব করে দাও, তাহলে এখানে কিউব কিউব কাটা থাকবে সাইন স্কোয়ার এক্স। দেখো সাইন স্কোয়ার এক্স সমান জেড কিউব। দেখো সাইন স্কোয়ার এক্স সমান কী থাকবে? সাইন স্কোয়ার এক্স সমান থাকবে জেড কিউব। এই যে এখানে 2/3 ছিল না, পাওয়ার তুমি কিউব করে দাও, পাওয়ার কিউব করে দিলে 3 3 কাটা সাইন স্কোয়ার সমান জেড কিউব। এটা শোনো, এইটা পরীক্ষায় তোমার এবার লিখে দেখাইতে হবে না। এই ম্যাথটা যদি পরীক্ষা আসে, তোমার এই যে এইখান থেকে যে তুমি সাইন স্কোয়ার এক্স এর মান এইভাবে বের করছো, এটা তো মনে মনে দেখেই বোঝা যাবে। তুমি যদি একজন ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও, বুয়েটে যাওয়ার ইচ্ছে থাকে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট এইটা দেখে তো বোঝা যাবে যে মনে মনে কিউব করে এটার মান হবে জেড কিউব। তুমি যদি এইটার জন্য জায়গা খাও, সময় খাও, তাহলে তো হবে না, তাই না? শেষ। এখন তো বাকিটা করতে পারবা। 2/3 সামনে চলে আসবে, 2/3 সরি 3/2 সামনে চলে আসবে, গুণ করে দিবা। গুণ করে দিলে কী হবে দেখো, এইখানে জেড, এখানে রুট জেড, গুণ করে দেবো, গুণ করে দিলে হবে জেড রুট জেড, মানে জেড টু দি পাওয়ার 3/2। এইখানে জেড, এখানে 1, এখানে রুট জেড, এখানে পাওয়ার 1, এইখানে পাওয়ার 1, এইখানে পাওয়ার হাফ, যোগ করলে হবে 3/2 মাইনাস এখানে জেডের পাওয়ার 1, এখানে 3, মানে হইল 4, 4 এর সাথে আরও হাফ, 4 এর সাথে আরও হাফ যোগ করলে 4.5, মানে জেড টু দি পাওয়ার 9/2। ও ইন্টিগ্রেশন সাইন কই, এটা বাইরে চলে আসবে, 3/2 ডিজেড। শেষ। এখন ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ, এখন ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n+1, নিচে n+1, মানে উপরে হবে জেড টু দি পাওয়ার 3/2+1, নিচে 3/2+1, 9/2+1, নিচে 9/2+1, বাকিটা বাড়ির কাছে। এখানে হবে n+1, নিচে n+1, n+1, নিচে n+1, আর তারপরে জেড এর মান বসাই দিবা, জেড এর মান বসাই দিবা। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা এই যে ম্যাথগুলো শুরু করব। প্রথমে আগামী ক্লাসে এই যে রুট ওভারের টাইপগুলো দেখে তারপরে বাকি ম্যাথগুলো শুরু করবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, সবাই কেতাব স্যারের বইয়ের 10-এর বি, কেতাব স্যারের বইয়ের 10-এর বি এর 70% ম্যাথ হয়ে গেছে। তো আজকে ক্লাসের পরে তোমরা কেতাব স্যারের বইয়ের 10-এর বি প্র্যাকটিস করতে থাকবা। দেখেই তো বুঝতে পারবা কোন টাইপটা আমি ক্লাসে দেখাইছি, কোন টাইপটা দেখাই নাই। অ্যাটলিস্ট কেতাব স্যারের বইয়ের সলিউশন তো আমি আপলোড দিয়ে দিছি গ্রুপে। একটা ম্যাথ না পারলে সলিউশন দেখে তো বুঝবা যে এই টাইপটা ভাইয়া করাইছে নাকি করাই নাই। তো 10-এর বি এর যে টাইপগুলো করাইছি এগুলো প্র্যাকটিস করতে থাকো। আগামী ক্লাসে 10-এর বি শেষ হয়ে 10-এর সি শুরু হয়ে যাবে। কেতাব স্যারের বইয়ের 10-এর বি এবং 10-এর সি এই দুইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মেইন। আগামী ক্লাসে যদি 10-এর বি এবং 10-এর সি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে পরে আর 2 ক্লাসে অধ্যায় শেষ হয়ে যাবে। মানে আমি চেষ্টা করতেছি, বা আমার যে প্ল্যান হচ্ছে 5 ক্লাসে ইন্টিগ্রেশন শেষ করার। আমি চেষ্টা করতেছি, বা আমার প্ল্যান অনুযায়ী আমি 5 ক্লাসে ইন্টিগ্রেশন শেষ করব, অর্থাৎ 15 তারিখে, মার্চের 15 তারিখে ইন্টিগ্রেশন শেষ হবে। তোমরা MIST পরীক্ষাটা যেন 7টা অধ্যায়, ম্যাথের 8টা অধ্যায়ের মধ্যে 7টা অধ্যায় খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে দিতে পারো, সেই চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।